Hello students, welcome to my YouTube channel. আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টি তোমাদের খুবই পরিচিত, তোমরা আগে এ সম্বন্ধে পড়ে এসেছো। প্রথম তোমাদের এই সম্বন্ধে ধারণাটা হয়েছিল অষ্টম শ্রেণীতে এবং কিছুটা ক্লাস 10-এ পড়ে এসেছো। আবার একাদশ শ্রেণীতে এই অধ্যায়টি আছে এবং একটু ডিটেলসে পড়তে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন অধ্যায়টার কথা বলছি। ধরো রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের হয় আমরা জানি। যেমন দু একটা উদাহরণ দিই। এক নম্বর ধরো বিনিময় বিক্রিয়ার নাম শুনেছো নিশ্চয়ই। বিনিময় বিক্রিয়া, তারপর প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হতে পারে তোমার অপনয়ন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, ঠিক আছে। আরও একটা খুব পরিচিত বিক্রিয়া আছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া, তাই তো? অ্যাসিড ক্ষার বিক্রিয়া, যাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। এবং আমরা আজকে যে অধ্যায়টা পড়তে চলেছি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া অজৈব রসায়নে বেশিরভাগ বিক্রিয়ায় আমরা দেখব এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। তো এই সম্বন্ধে ধারণাটা প্রথম ক্লাস 8-এ বলা হয়েছিল কি না, বিক্রিয়া সেখানে পুরাতন মতবাদটা ছিল যে কোনো বিক্রিয়াতে যদি কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন সংযুক্ত হয় বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় বা হাইড্রোজেন বিযুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি জারণ বিক্রিয়া। আবার বিজারণ ঠিক উল্টোটা ছিল, হাইড্রোজেন সেখানে সংযুক্ত হয়েছে, অক্সিজেন বেরিয়ে গেছে কোনো যৌগ থেকে, তাহলে সেটাকে বলা হতো কি বিজারণ বিক্রিয়া। তারপর ইলেকট্রনীয় মতবাদ, নিশ্চয়ই জানো ইলেকট্রনীয় মতবাদের ধারণাটা এসেছিল যে সেখানে জারণ বিজারণ বিক্রিয়া বলতে বোঝানো হয়েছিল। সেটা আমরা একটু আলোচনা করব এখানে। দেখো, সেটা থেকে আমরা আজকে কিন্তু পড়াটা শুরু করছি। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ার ফার্স্ট হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ জারণ বিজারণের। তো এই মতবাদ অনুসারে তোমরা নিশ্চয়ই জানো যে জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। প্রথমে দেখো জারণ বিক্রিয়া, নিশ্চয়ই স্মরণ করতে পারছো যে জারণ বিক্রিয়া কাকে বলে না, যে বিক্রিয়ায় কোনো পদার্থের থেকে ইলেকট্রন বর্জিত হয় তাকেই জারণ বলে। তো কোনো পদার্থ বলতে সেটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে, সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন বর্জন হলেই সেটাকে আমরা কিন্তু জারণ বিক্রিয়া বলতে পারি এই মতবাদ অনুযায়ী। ওকে, তাহলে যে পদার্থগুলি জারিত হয় বা ইলেকট্রন বর্জন করে তার মধ্যে কী কী আছে দেখো। প্রথমে হচ্ছে আমরা বলতে পারি যে পরমাণুর জারণ। পরমাণু কিভাবে জারিত হয়? ইলেকট্রন বর্জনের মাধ্যমে। ধরো সোডিয়াম একটি ধাতুর পরমাণু, ধরো Na, এ কিন্তু সর্বদাই কি একটা ইলেকট্রন বর্জন করতে চায়, তাহলে সে Na+ হতে চায়, তার বিনিময়ে সে একটা ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জনকে আমরা এই তীর চিহ্নের পরে প্লাস দিয়ে লিখব, ঠিক আছে। এটা হতে পারে। বা অন্য যে কোনো ধাতু, ধরো ম্যাগনেসিয়াম ধাতু, ধরো ম্যাগনেসিয়াম Mg, সে আমরা দেখি যে Mg সবসময় Mg2+
হওয়ার প্রবণতা দেখায়, তার বিনিময়ে সে 2টি ইলেকট্রন বর্জন করে। তাহলে এগুলিকে আমরা কিন্তু পরমাণুর জারণ ভাবতে পারি। ওকে, আর কোন পদার্থে জারণ হতে পারে? দেখো, আয়নের জারণ আমি বলেছিলাম। ধরো ক্যাটায়নের আমি একটা উদাহরণ দিচ্ছি। ক্যাটায়নের জারণ কিভাবে হয়? ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? না, ইলেকট্রন বর্জন করেই কোনো পরমাণু ক্যাটায়নে পরিণত হয়। তো সেই ক্যাটায়ন কিন্তু আরও ইলেকট্রন বর্জন করার ক্ষমতা রাখে। সেটা ক্যাটায়নটার প্রকৃতির উপর নির্ভর করছে। যেমন একটা উদাহরণ দিই, ধরো এটা নিশ্চয়ই জানো যে Fe2+, আমরা বলি Fe2+ কিন্তু Fe3+ এর সাথে কম সুস্থিত। তাহলে কী হবে? না, Fe2+ সুযোগ পেলেই একটি ইলেকট্রন বর্জন করে দিয়ে Fe3+ পরিণত হয়ে যাবে প্লাস ইলেকট্রন। তাহলে কি হলো এটা? না, ক্যাটায়ন ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারিত হলো। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ক্যাটায়নের জারণ। আর কি হতে পারে? দেখো, অণুর জারণ। অণু অনেক সময় সরাসরি ইলেকট্রন বর্জন করে কি হয়? না, জারিত হতে পারে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই। ধরো হাইড্রোজেন অণু, নিশ্চয়ই জানো হাইড্রোজেন H2, সে কিন্তু H+ পরিণত হওয়ার প্রবণতা দেখায়। H2 তাহলে 2টো H+ তৈরি করবে, তার বিনিময়ে সে 2টি ইলেকট্রন কিন্তু বর্জন করবে। তার মানে অণুর জারণের মধ্যে হাইড্রোজেনের জারণটা আমরা রাখতে পারি। ওকে, তাহলে এইভাবে কিন্তু কোনো পদার্থ, সেটা পরমাণু বা আয়ন বা অণু, ইলেকট্রন বর্জন করে জারিত হতে পারে। একইভাবে ইলেকট্রনীয় মতবাদ থেকে আমরা বিজারণেরও ধারণা দিতে পারি। বিজারণের বিক্রিয়া কাকে বলে? দেখো, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বিজারণ বিক্রিয়া বলতে কাকে বোঝায়? না, ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ মানে কোনো পদার্থ দ্বারা, সেটা অণু, পরমাণু বা আয়ন যে কেউ হতে পারে, তাকেই আমরা বলবো বিজারণ বিক্রিয়া, এই মতবাদ অনুযায়ী। তো পরমাণুর বিজারণ একইভাবে, পরমাণুর যেমন জারণ দেখালাম, পরমাণুর বিজারণ হওয়াও সম্ভব, অর্থাৎ পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো। যেমন ধরো কী হতে পারে পরমাণুর বিজারণের উদাহরণ? ধরো ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে রূপান্তরিত হতে পারে। বা ধরো অক্সিজেন পরমাণু, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে O2- বা অক্সাইড আয়নে পরিণত হতে পারে। তাহলে এগুলিকে আমরা পরমাণুর বিজারণ হিসাবে দেখাতে পারি। আর কি না, ক্যাটায়নের বিজারণ। ক্যাটায়নের বিজারণ হয়? অবশ্যই হয়। ক্যাটায়ন মানে ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু ক্যাটায়নে পরিণত হয়েছে। তো যে ইলেকট্রন বর্জন করেছিল, কোনো বিক্রিয়ায় যদি সেই ইলেকট্রন সে আবার গ্রহণ করে, তাহলে ক্যাটায়ন কী হলো? বিজারিত হলো। আমরা তড়িৎ বিশ্লেষণের সময় আমরা দেখেছি, ক্লাস 10-এ ছিল, দেখবে। একটা উদাহরণ দিই, এটা খুব কমন একটা কোশ্চেন, তোমাদের খুব আসতো, যে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমি কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে ক্যাথোড ও অ্যানোডে কী ঘটনা ঘটে? ঠিক আছে, তো ক্যাথোডের বিক্রিয়াটাই বলি, তাহলে এখানে ক্যাটায়নের বিজারণটা বোঝা যাবে। ক্যাথোডে কী হয়? না, Cu2+ ইলেকট্রন গ্রহণ করে, তাই তো, 2টি ইলেকট্রন গ্রহণ করে Cu ধাতুতে পরিণত হয়, অর্থাৎ ক্যাথোডটা আমরা বলি মোটা হয়ে যায়, তাই তো। তো এটা আমরা একটা ক্যাটায়নের বিজারণে উদাহরণ হিসেবে ভাবতে পারি। ওকে, আবার দেখো অ্যানায়নেরও কিন্তু বিজারণ হওয়া সম্ভব। অ্যানায়নের বিজারণ মানে সে কীভাবে হওয়া সম্ভব? অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করছে, এরকম হয় না? অ্যানায়ন তো এমনিতেই ইলেকট্রন গ্রহণ করেই আছে, আবার সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। হ্যাঁ, হওয়া সম্ভব। কিন্তু দেখো আমি একটা অ্যানায়ন দেখাই, যে MnO4-, এটা একটা অ্যানায়ন। তো এই অ্যানায়নটি অ্যাসিড মাধ্যমে বা আম্লিক মাধ্যমে, অর্থাৎ আমি H+ দিয়ে রাখছি, আম্লিক মাধ্যম যেহেতু, দিয়ে এ কিন্তু Mn2+ পরিণত হয়। তো আমরা পরে এটা জানবো যে MnO4- Mn2+ পরিণত হলে সে কিন্তু 5টি ইলেকট্রন গ্রহণ করে পার মোল। ওকে, আর এই অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য এখানে 8H+ দিতে হয়, আর এইদিকে 4টে ওয়াটার অ্যাড করা হয়। এগুলো সব আমরা পরবর্তী
পাঠে আমরা জানবো এটা যে কীভাবে এটা করতে হয়। তো এখন এটা জেনে রাখো যে কিন্তু অ্যানায়নেরও এইভাবে বিজারণ হওয়া সম্ভব। ওকে, আচ্ছা দেখো অণুর বিজারণ কীভাবে সম্ভব না। অণু ইলেকট্রন যেমন বর্জন করতে পারে, আবার কোনো ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণও করতে পারে। যেমন ক্লোরিন অণুর কথাই ভাবো না, ক্লোরিন অণু মানে Cl2 কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে, করে সে কিসে পরিণত হতে পারে, দুটো Cl- আয়নে পরিণত হয়ে যেতে পারে। ওকে, আরেকটা দেখায় যেমন হাইড্রোজেন পারক্সাইড। আমি এই যৌগটার কথা বলে রাখি, এটি জারণ বিজারণ সবই সম্ভব বিভিন্ন মাধ্যমে। আমি হাইড্রোজেন পারক্সাইডটা আম্লিক মাধ্যমে সে দেখা গেছে কিসে পরিণত হয় না, ওয়াটারে পরিণত হয়, H2O। তো এর জন্য দেখা গেছে যে সে কটা ইলেকট্রন গ্রহণ করে না, দুটো ইলেকট্রন গ্রহণ করে, 2e। ঠিক আছে, তো এখানে যদি আমি 2 লাগাই তাহলে ব্যালেন্স করার জন্য আমরা দেখাচ্ছি এটা 2H+ লাগবে। তাহলে এটা কিন্তু একটা অণুর বিজারণ ভাবতে পারি এই বিক্রিয়াটা। ওকে, তাহলে ইলেকট্রন বর্জন করা মানে জারণ হলো, আর ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ হলো। তো সেই ইলেকট্রন বর্জন দ্বারা অণু পরমাণু বা আয়নের জারণ হতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ দ্বারা অণু পরমাণু বা আয়নের বিজারণ হতে পারে। ওকে, তো জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদের একটা সংক্ষিপ্ত আকারে আমি বলে দিলাম। এইবার আমরা একটু জারক ও বিজারক দ্রব্য একটু ধারণা অর্জন করব। এটা তোমরা জানো আশা করি, তবু আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য কাকে বলবো। অ্যাকচুয়ালি জারক দ্রব্য মানে যে নিজে বিজারিত হয়, মানে অপরকে সে কি করছে তার উপরে তার নামকরণটা করা হয়। জারক দ্রব্য মানে সে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। তার মানে জারক বলতে আমরা কি বুঝবো, ইলেকট্রন গ্রাহক বলা যায়। কারণ জারক দ্রব্য মানে সে নিজে কি হবে, বিজারিত হবে, অপরকে কি করবে, জারিত করবে। নিজে বিজারিত হওয়া মানে কি, ইলেকট্রন গ্রাহক, ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, আর বিজারক দ্রব্য তাহলে উল্টোটা হবে, ইলেকট্রন বর্জক, ইলেকট্রন বর্জক, যে ইলেকট্রন বর্জন করে তাকে আমরা এক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিজারক দ্রব্য বলবো। অর্থাৎ জারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন গ্রহিতা, গ্রাহক বা গ্রহিতা, আর বিজারক দ্রব্য হলো ইলেকট্রন বর্জক বা ইলেকট্রন দাতা। বোঝা গেছে? এইভাবে আমরা জারক বা বিজারক দ্রব্যকে শনাক্ত করতে পারি। যেমন একটা বিক্রিয়া দিই, তাহলে সেই বিক্রিয়া থেকে জারক বিজারককে খুব সহজেই শনাক্তকরণটা করা যাবে। ধরো Zn প্লাস CuSO4, এখান থেকে আমরা লিখব ZnSO4 প্লাস Cu। তাহলে এক্ষেত্রে জারক বিজারক দ্রব্য কে হবে তাকে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো। ইলেকট্রন বর্জন করেছে কে না, আমরা যদি দেখি Zn এখানে কিন্তু Zn2+ হয়েছে। ওকে, এখানে Zn মুক্ত অবস্থায় ছিল, এখানে Zn2+ হয়েছে, তার মানে ইলেকট্রন বর্জন করেছে। তাহলে এ ইলেকট্রন বর্জন করে এতে পরিণত হয়েছে। ইলেকট্রন বর্জন করেছে মানে কি হবে, সেটা ইলেকট্রন বর্জন মানে কি, ইলেকট্রন দাতা। তাহলে Zn হয়ে গেল কি না, বিজারক দ্রব্য। ওকে, আর এটা দেখো যে CuSO4 নিজে কিন্তু বিজারিত হয়েছে, বোঝা যাচ্ছে। CuSO4 এ Cuটা +2, কপার 2+ আয়ন আছে, আমরা জানি। সেখান থেকে Cu এ পরিণত হয়েছে, মানে ইলেকট্রন গ্রাহক বা ইলেকট্রন গ্রহিতা। ইলেকট্রন গ্রহিতা হলে তাকে আমরা কি বলি, জারক দ্রব্য, জারক দ্রব্য। ওকে, তাহলে জারক ও বিজারক দ্রব্য সম্বন্ধে আমরা ধারণা লাভ করলাম। এরপর
আমরা দেখো বলতে পারি যে জারণ অবস্থা এবং জারণ সংখ্যা। এটা ধারণাটা এলো কেন? ফার্স্ট এটা একটু তোমাদেরকে বলি। ধরো কোনো বিক্রিয়া আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে জারণ বা বিজারণ হিসাবে চিহ্নিত করছি। এমন অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, বিশেষ করে ধরো সমযোজী যৌগগুলি যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেই বিক্রিয়াগুলি কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত হয়, কিন্তু সেখানে সরাসরি ইলেকট্রন গ্রহণ বা বর্জন তো হয় না। তাহলে সেই সমস্ত বিক্রিয়াগুলিকে আমরা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করব? অসুবিধা। তো সেই অসুবিধা দূর করার জন্য আমাদের এই জারক অবস্থা এবং জারণ সংখ্যা এটি খুব সাহায্য করেছে, বা এই ধারণাটা আনা হয়েছে যাতে করে যে কোনো ধরনের বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা সেই বিক্রিয়াটা আদৌ জারণ বিজারণ বিক্রিয়া কি না সেটা জানতে পারব। বোঝা গেল? ধরো আমি একটা যৌগের উদাহরণ দিই, আয়নীয় যৌগের কথাই প্রথম বলি, যে ZnSO4 এটি একটি আয়নীয় যৌগ। ধরো এটি ভাঙলে হয় Zn2+ প্লাস SO4 2-। তাহলে এই Zn মৌলটা থেকে Zn2+টা এসেছে, ঠিক আছে? তাহলে জারণ অবস্থা মানে কি না, কোনো একটি মৌল জারণ বা বিজারণের যে অবস্থায় থাকে, সেটা ইলেকট্রন বর্জন করেই হোক বা ইলেকট্রন গ্রহণ করেই হোক, সেই অবস্থাটাকেই বলা হয় তার জারণ অবস্থা। যেমন Zn এখানে ইলেকট্রন বর্জন করে Zn2+ পরিণত হয়েছে, তাহলে ZnSO4 এই যৌগটির মধ্যে Zn কি অবস্থায় আছে? জারিত অবস্থায় আছে। তার মানে তার জারণ অবস্থা বলতে Zn2+, সেটা হলো তার জারণ অবস্থা। সে জারিত অবস্থায় আছে ইলেকট্রন বর্জন করে দিয়ে। বোঝা গেল? আবার একটা ধরো অন্য যৌগ দিই, যে ZnCl2 মনে করো, ZnCl2 এটাকেও আমরা যদি ভাঙি Zn2+ প্লাস 2Cl-, তাহলে এই যে ক্লোরিনটার কি অবস্থা না, ক্লোরিন পরমাণুটি তার ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে কিন্তু Cl- এ রূপান্তরিত হয়েছে। তাহলে ZnCl2 যৌগটিতে ক্লোরিনটির অবস্থা কি, জারণ অবস্থা কি না, সে বিজারিত অবস্থায় আছে। বোঝা গেল? তো জারণ অবস্থা বলতে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কোনো একটি যৌগের মধ্যে মৌলটি জারিত বা বিজারিত যে অবস্থায় থাকে সেটাকে আমরা বলে থাকি তার জারণ অবস্থা। ওকে? তো জারণ সংখ্যা তাহলে কোনটাকে বলবো? জারণ সংখ্যা হলো ওই যে মৌলটি তার মৌলিক দশা থেকে, মৌলিক অবস্থা মুক্ত অবস্থায় থেকে যৌগে যে প্রবেশ করেছে, তো কতটা জারিত হয়েছে বা কতগুলি ইলেকট্রন সে গ্রহণ বা কতগুলি ইলেকট্রন বর্জনের মাধ্যমে ওই জারণ অবস্থাটায় পৌঁছেছে, সেই সংখ্যাটিকেই বলা হবে তার জারণ সংখ্যা। এবার সে যদি ইলেকট্রন গ্রহণ করে ওই মৌল থেকে যৌগটির মধ্যে প্রবেশ করে, তাহলে সেটার জারণ সংখ্যাটাকে ঋণাত্মক বলা হবে বা মাইনাস বলা হবে। আর যদি ওই মৌলটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে তার মৌলিক অবস্থা থেকে সেই যৌগের মধ্যে প্রবেশ করে, তাহলে সেটাকে তার জারণ সংখ্যাটাকে আমরা ধনাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করব। তার মানে জারণ সংখ্যা হলো যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কোনো একটি মৌলিক পদার্থ যৌগের মধ্যে প্রবেশ করে, সেটিকেই আমরা বলবো তার জারণ সংখ্যা। ওকে? তাহলে এরকম আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা এবার একটু দেখব, যে মৌলের জারণ সংখ্যা গণনার কিন্তু কতগুলি নিয়ম আছে। এই নিয়মগুলি প্রত্যেকটি খুব ভালো করে মনে রাখবে, এবং এটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায় এক সময়, যে কোন মৌলের জারণ সংখ্যা কত হয়। কতগুলি মৌলের ফিক্সড জারণ সংখ্যা আছে সেটা আমরা আসছি আলোচনার মধ্যে। আর সেগুলির এই ফিক্সড জারণ সংখ্যার মৌলগুলিকে নিয়ে একটা অজানা কোনো মৌলে, যৌগের মধ্যে কোনো একটি অজানা মানে যার জারণ সংখ্যা জানা নেই আর কি, এরকম মৌলের জারণ সংখ্যা আমরা গণনা করতে পারবো। তো তার জন্য নিয়মগুলি একটু জানতে হবে। দেখো ফার্স্ট নিয়ম যেটাকে বলা হচ্ছে, যে
নিয়ম 1, যে মুক্ত অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা কিন্তু শূন্য ধরা হবে। মুক্ত অবস্থা বলতে কি বুঝি আমরা? মৌলিক অবস্থা। ওকে, তার মৌলিক অবস্থায় থাকা মানে সেটা পারমাণবিক অবস্থাও হতে পারে, অণু হিসাবেও থাকতে পারে মুক্ত অবস্থায়। যেমন উদাহরণ দিই কয়েকটা, ধাতুগুলি সব পারমাণবিক অবস্থায় থাকে। ধরো জেডেন, যেটা এইমাত্র বললাম জেডেন, এর কিন্তু জারণ সংখ্যা কত হবে? 0 হবে, কারণ এটা তার মৌলিক অবস্থা। এবং জারণ সংখ্যাকে সবসময় যে কোনো একটি মৌল যার জারণ সংখ্যা বলা হচ্ছে সেই মৌলটি চিহ্নের ওপরে লিখতে হয় এবং তার সাইন বা প্লাস বা মাইনাস এটা উল্লেখ করে। এবার যেহেতু মুক্ত অবস্থায় জারণ সংখ্যা শূন্য ধরাচ্ছে, এক্ষেত্রে সব শূন্য লেখা হবে, শূন্যর ক্ষেত্রে তো আর প্লাস মাইনাস লেখার দরকার হয় না। ওকে, তাহলে জেডেন এখানে জারণ সংখ্যা শূন্য, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বা ধরো ক্যালসিয়াম তার চিহ্ন সিএ, তার জারণ সংখ্যা কত হবে মুক্ত অবস্থায়? শূন্য হবে। পারমাণবিক অবস্থা দেখালাম দু একটা। এবার আণবিক অবস্থাতেও কিন্তু জারণ সংখ্যা শূন্য আসতে পারে যদি মুক্ত অবস্থা বা মৌলিক অণু হয়। মুক্ত অবস্থা মানে মৌলিক অণু। ধরো হাইড্রোজেন H2, যদি হাইড্রোজেন গ্যাসের কথা বলি তাহলে কিন্তু এর জারণ সংখ্যা কী হবে? শূন্য হবে। ক্লোরিন Cl2, ক্লোরিন দ্বিপরমাণু অণু Cl2 হিসেবে লিখি, এরও কিন্তু জারণ সংখ্যা কত হবে? শূন্য হবে। সেই জন্যই বলা হচ্ছে যে মুক্ত অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য। বোঝা গেছে ফার্স্ট নিয়ম। উদাহরণ এখানে এগুলো দেখালাম। নিয়ম 2, কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা সর্বদা নির্দিষ্ট। সুবিধা, জারণ সংখ্যা নির্দিষ্ট থাকলে তাতে করে মৌলগুলি নাম বা ওই কোন প্রকৃতির মৌলগুলি সেটা মনে রাখলেই তাদের জারণ সংখ্যাগুলি আমাদের মনে থাকবে। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে, দেখো ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নিশ্চয়ই জানো, তোমরা পর্যায় সারণী ক্লাস 10-এ পড়েছো, সেখান থেকে নিশ্চয়ই জানো যে ক্ষার ধাতু মানে কি? গ্রুপ 1-এর যে ধাতুগুলি, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ইত্যাদি। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে গ্রুপ 2-এর ধাতু, যেমন ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম ইত্যাদি। তো এদের কিন্তু জারণ সংখ্যাগুলি ফিক্সড মান প্রদর্শন করে এবং এদের গ্রুপ নাম্বারটাই এদের জারণ সংখ্যা উইথ পজিটিভ সাইন। কেন পজিটিভ? নিশ্চয়ই জানো, ধাতু মানে ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখায়। ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখালেই তার জারণ সংখ্যাটা হবে প্লাস। তাহলে এদের গ্রুপ সংখ্যাগুলোকে মনে রাখবে, আর যেহেতু ধাতু সাইনটা প্লাস হবে, তাহলেই তার জারণ সংখ্যাগুলো, তার মানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রত্যেকেরই জারণ সংখ্যা +1 হবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম ইত্যাদি সমস্ত মৌলগুলিরই কিন্তু জারণ সংখ্যা +2 হবে। বোঝা গেছে? তাহলে আমরা যৌগের মধ্যে যখন ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি প্রবেশ করবে, সেই যৌগের মধ্যে থাকাকালীন কিন্তু তাদের জারণ সংখ্যাগুলি সবসময় ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে +1 হবে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির ক্ষেত্রে +2 হবে। বোঝা গেছে? আচ্ছা, নিয়ম 3 দেখো কি বলা হচ্ছে। কোনো মৌলের জারণ সংখ্যা পর্যায় সারণীতে মৌলের শ্রেণী সংখ্যা অপেক্ষা বেশি হতে পারে না। ভীষণ ইম্পর্টেন্ট একটা রুলস। জারণ সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে না, যে শ্রেণীতে সে অবস্থিত সেই শ্রেণীর সংখ্যার থেকে বেশি কখনোই হতে পারে না। যেমন আমি বললাম ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীতে আছে, তার জারণ সংখ্যা +1। ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বরে আছে, জারণ সংখ্যা +2। সেই প্রকারের 3 নম্বর গ্রুপের যে মৌলটি আছে তার সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে? +3। 4 নম্বর গ্রুপে যে মৌলটি আছে তার সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে? +4। বোঝা গেল? যেমন 3 নম্বর গ্রুপে স্ক্যান্ডিয়াম Sc, এর সর্বোচ্চ জারণ সংখ্যা হবে +3। ওকে, ম্যাঙ্গানিজ, যেমন ধরো আমি একবারে উদাহরণ দিচ্ছি, ম্যাঙ্গানিজ গ্রুপ 7-এ আছে, Mnটা কত আছে না গ্রুপ 7। আমি আধুনিকে যদি বলি গ্রুপ 7-এ আছে, তাহলে Mn হবে এটা Mn। তাহলে এর অনেক রকম জারণ সংখ্যা আমরা দেখতে পাই, তার মধ্যে আমি সর্বোচ্চটা নির্দিষ্ট করতে চাইছি। এর সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে না Mn +7। Mn এর +7 পর্যন্ত জারণ স্তর দেখতে পাওয়া যায়। ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপে আছে, এখানে দেওয়া আছে উদাহরণ, দেখো ক্রোমিয়াম তাহলে সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে? 6 হবে। 6 মানে সাইনটা অবশ্যই +6 হবে, প্লাস সাইন একটা করে ইউজ করতে হবে, +5 +6।
ওকে, এবং শুধু এটাই নয়, আমি আরও একটা এখানে বলে রাখি যে কোনো পর্যায় সারণীতে যত মৌল আছে তাদের গ্রুপ নাম্বার আমরা 18 পর্যন্ত যেতে পারি। তার মানে সেই 18 পর্যন্ত কি তার জারণ সংখ্যা হবে? কখনোই না। সর্বোচ্চ যে কোনো মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা যেটা হতে পারে সেটা হলো +8। অসমিয়াম অসমিয়ামের কিন্তু +8 পর্যন্ত জারণ সংখ্যা আসতে পারে। ওকে, মনে রাখবে। এই অসমিয়াম মৌলটি কিন্তু 8 নম্বর গ্রুপেই আছে। এর সাথে এই গ্রুপের আরেকটি মৌল বলি রুথেনিয়াম, রুথেনিয়াম এরও কিন্তু +8 হতে পারে। সর্বোচ্চ জারণ সংখ্যা এটাই হওয়া সম্ভব। যেমন অসমিয়াম এর +8 জারণ সংখ্যা বিশিষ্ট একটি যৌগের উদাহরণ দিই, এটাও আসে শর্ট কোশ্চেনের জন্য, এটা মনে রাখবে। OSO4 অসমিয়াম টেট্রক্সাইড, এই যৌগটিতে কিন্তু অসমিয়ামের +8 জারণ স্তর দেখতে পাওয়া যায়। রুথেনিয়ামেরও তাই। RuO4 রুথেনিয়াম টেট্রক্সাইড, এখানে +8 জারণ স্তর দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে নিয়ম 3তে আমরা জানলাম যে সর্বোচ্চ জারণ সংখ্যা তার গ্রুপ নাম্বারের থেকে কখনোই বেশি হবে না, এবং কোনো একটি মৌল সর্বোচ্চ +8 জারণ স্তরই দেখাতে পারে, তার বেশি নয়। দেখো পরের নিয়মে কি বলা হচ্ছে, হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা। এবার কতকগুলি মৌলের ফিক্সড জারণ সংখ্যা আমরা জেনে নেব। প্রথমে হচ্ছে হাইড্রোজেনযুক্ত প্রচুর যৌগ আছে আমরা জানি, তো সেই যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে হলে হাইড্রোজেনের কিন্তু ফিক্সড জারণ সংখ্যা আমরা ধরেই নিই। সেটা কত হয় দেখো না, ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় -1 হয়। আমরা সাধারণত একটা বলেই রাখি, এটা বলাও আছে যে সাধারণত কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 যৌগের মধ্যে, মৌলিক অবস্থায় তো সকলেরই 0, যৌগের মধ্যে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত +1 হয়। দু একটা ব্যতিক্রমী কেস, তার মধ্যে এটা প্রথমেই বলা আছে ধাতব হাইড্রাইড যৌগে। ধাতব হাইড্রাইড যৌগ বলতে কী কী আছে জানা তোমার? ধরো সোডিয়াম হাইড্রাইড NaH, বা ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, এই ধরনের যৌগগুলিকে আমরা বলি ধাতব হাইড্রাইড যৌগ। এই যৌগগুলিতে কিন্তু হাইড্রোজেনের সব -1 জারণ স্তর আছে, -1 করে। ওকে, আচ্ছা, আর কি না, ধাতব হাইড্রাইড ছাড়া বাকি সব হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, যেটা আমি প্রথমেই বললাম। এরকম অনেক যৌগই আছে যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, যেমন জল, ধরো জল একটা সমযোজী যৌগ, এটা আমরা দেখব কীভাবে আসছে +1 হাইড্রোজেনের জারণ সংখ্যা। ওকে, বা HCl মনে করো, HCl যৌগ, সমযোজী যৌগ HCl, তো এখানে হাইড্রোজেনের +1 হবে জারণ সংখ্যা। বা NH3 অ্যামোনিয়া যৌগ মনে করো, না এখানে হাইড্রোজেনগুলির প্রত্যেকটির +1 জারণ সংখ্যা হবে। ওকে, এবার আমরা অক্সিজেনের জারণ সংখ্যাটা জেনে নেব। অক্সিজেন আর হাইড্রোজেন প্রচুর যৌগ গঠন করে আমরা জানি, তো এদের দুজনের জানা থাকলে অন্যান্য মৌলের সহজে আমরা কীভাবে বের করতে পারি সেটা আসছি আমি আলোচনায়। দেখো, অক্সিজেন গঠিত যৌগের অক্সিজেনের জারণ অবস্থা কিন্তু সবসময় সাধারণত -2, এই কথাটা বলা হয়, সাধারণত জারণ অবস্থাটা -2 হয়। বোঝা গেল? এই যেমন উদাহরণ হিসাবে ধরো জলেরই উদাহরণটা দিই, H2O, এখানে কিন্তু অক্সিজেনের -2 জারণ স্তর আছে। ওকে, বা ধরো অ্যাসিডের অক্সি অ্যাসিড, ধরো নাইট্রোজেনের অক্সি অ্যাসিড HNO3 একটা খুব ইম্পর্টেন্ট বা কমন অক্সি অ্যাসিড নাইট্রোজেনের, এটাকে আমরা অক্সিজেনে কিন্তু এখানে -2 জারণ স্তরে আছে দেখব। বা সালফিউরিক অ্যাসিড ধরো H2SO4, এখানে যে 4টে অক্সিজেন আছে সেই 4টে অক্সিজেনের প্রতিটি কিন্তু -2 জারণ স্তরেতে আছে। বোঝা গেল? ওই জন্য অক্সিজেন ঘটিত বেশিরভাগ যৌগে আমরা দেখব জারণ সংখ্যা কিন্তু সব -2। এবার এর ব্যতিক্রম কিছু থাকতেই পারে, আমরা সব কিছুর ব্যতিক্রম থাকে। তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো কোন কোন জায়গায় ব্যতিক্রমগুলো দেখতে পাওয়া যায়, খুব ভালো করে মনে রাখবে এই পয়েন্টগুলো। তো পারক্সাইড যৌগগুলিতে অক্সিজেনের জারণ সংখ্যা, জানো পারক্সাইড যৌগ কাদের বলে? না, হাইড্রোজেন পারক্সাইড একটা পারক্সাইড যৌগের উদাহরণ। আমরা কোন ধরনের যৌগকে পারক্সাইড যৌগ বলবো?
সেটা পরবর্তী অংশেও আছে, আমি এখানেই বলি যে যখনই অক্সিজেনের সাথে অক্সিজেনের এরকম সমযোজী বন্ধন থাকবে, এইটাকে আমরা বলে থাকি পারক্ষ বন্ধন। পারক্ষ বন্ধন, ওকে, পারক্ষ বন্ধন। তো সেই পারক্ষ বন্ধন থাকলেই সেগুলোকে আমরা এই পারক্সাইড যৌগ হিসাবে ট্রিট করতে পারি। তো ও ও বন্ধন থাকবে, এই কথাই বলা হয়। যেমন হাইড্রোজেন পারক্সাইড কেন বলা হচ্ছে, দেখো হাইড্রোজেন পারক্সাইড তো এইচ ও ও এইচ, তাহলে এই ও ও বন্ড আছে, সেই জন্য এটাকে আমরা বলি হাইড্রোজেন পারক্সাইড। তো এই যৌগগুলির ক্ষেত্রে কিন্তু অক্সিজেনগুলির সব -1 করে জারণ স্তর হয়। এই অক্সিজেনটারও -1, এই অক্সিজেনটারও -1, বোঝা গেল? সেই জন্যই বলা হচ্ছে যে পারক্সাইড যৌগগুলিতে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু সব -1 করে। সুপার অক্সাইড যৌগগুলিতে অক্সিজেনের জারণ সংখ্যা, সুপার অক্সাইড। সুপার অক্সাইড একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, KO2। এই KO2 এটা একটা সুপার অক্সাইড, বা রুবিডিয়ামেরও হতে পারে RbO2। এই ক্ষার ধাতুর এই দুটি মৌলের সুপার অক্সাইড হয়। এক্ষেত্রে অক্সিজেনগুলির কিন্তু -12 করে জারণ স্তর আছে, মানে জারণ সংখ্যা আছে, অর্থাৎ এদের -12। ঠিক আছে। আর একটা ঘটনা ঘটতে পারে, দেখো সেটা হচ্ছে স্পেশালি ফর ফ্লুরিন। ফ্লুরিনের সঙ্গে যখন অক্সিজেন কোনো যৌগ গঠন করবে, সেক্ষেত্রে দেখা গেছে অক্সিজেন একমাত্র প্লাস জারণ স্তর প্রদর্শন করে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন, তারপরেই অক্সিজেন আসে। তো ফ্লুরিনের সাথে অক্সিজেন যুক্ত হলে ফ্লুরিন তো স্বাভাবিকভাবেই কী হবে, মাইনাস হতে চাইবে, তার মানে অক্সিজেন প্লাস হবে। এরকম যৌগের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ফ্লুরিনের সাথে অক্সিজেন এরকম দুটি যৌগ আছে, O2F2 আর OF2। O2F2 এই যৌগটিতে কিন্তু অক্সিজেনগুলি +1 করে জারণ স্তর প্রদর্শন করে, আর OF2 যৌগটিতে অক্সিজেনটা কিন্তু +2 জারণ স্তর প্রদর্শন করে। এই দুটি যৌগের নাম মনে রাখবে, কারণ শর্ট কোশ্চেনে তোমার আসতে পারে যে অক্সিজেনের +1 বা +2 জারণ স্তর দেখায় এমন দুটি যৌগের উদাহরণ দাও, তাহলে এই যৌগ দুটির নাম বলতে হবে বা উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একবার স্মরণ করিয়ে দিই যে অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কী দাঁড়ালো না, সাধারণত অক্সিজেনের বেশিরভাগ ক্ষেত্রেই -2 হয় তার জারণ স্তর। পারক্সাইড হলে, অর্থাৎ ও যেখানে বন্ড আছে সেক্ষেত্রে -1 করে হবে অক্সিজেন। সুপার অক্সাইডের ক্ষেত্রে, সুপার অক্সাইডের ক্ষেত্রে এটা কিন্তু তখন -12 হয়। আর এফের সাথে যখন সে যুক্ত হবে, এফের সাথে সেক্ষেত্রে +1 বা +2। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে এই জারণ স্তরগুলো ফিক্সড, বোঝা গেছে? আচ্ছা, পরের নিয়মে চলে যাচ্ছি। নিয়ম 6 দেখো, সব ফ্লুরিন ঘটিত যৌগে ফ্লুরিনের জারণ সংখ্যা সর্বদাই -1। তার মানে আমরা যে ফিক্সড কতগুলি মৌলের ফিক্সড জারণ স্তর আছে বলছি, ফ্লুরিনের কিন্তু কোনো ব্যতিক্রম নেই, কিচ্ছু নেই, সবসময় -1। কারণ এইমাত্র বললাম যে ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল। তাই ফ্লুরিন যখনই কোনো যৌগের মধ্যে প্রবেশ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে সে মাইনাস জারণ স্তরই প্রদর্শন করবে এবং সে সবসময় একটি ইলেকট্রন গ্রহণ করে। বাইরের কক্ষে 7টা আছে আমরা জানি, একটা নিলে 8টা হয়ে যায়, বোঝা গেল? তাহলে সে তড়িৎযোজী হোক বা সমযোজী যৌগই গঠন করবে না কেন, সর্বদাই কিন্তু সেক্ষেত্রে -1 জারণ স্তর প্রদর্শন করবে। ওকে, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি, HF একটা অ্যাসিড, এখানে ফ্লোরিনের -1, বা ধাতুর সাথে যখন সংযুক্ত হয় সোডিয়াম ফ্লোরাইড, মনে করো NaF, এখানে ফ্লোরিন -1, কোনো ব্যতিক্রম নেই। আচ্ছা, এইবার দেখো 7 নম্বর নিয়মে কি বলা হচ্ছে, খুব ভালো করে শোনো, যে আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণু আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সমান হয়। আয়নীয় যৌগ, সেখানে এক পরমাণু আয়ন নিশ্চয়ই বুঝতে পারছো, একটি পরমাণু থেকে যে আয়নগুলি উৎপন্ন হয় সেগুলোকে সব এক পরমাণু আয়ন বলে। তো সেই এক পরমাণু আয়নগুলির ক্ষেত্রে কী হয়, তার আধান যেটা হবে সেটাই হবে তার জারণ সংখ্যা।
যেমন আয়নীয় যৌগে উদাহরণ আমি ধরো ক্যালসিয়াম অক্সাইড দিলাম, CaO, একটি আয়নীয় যৌগ। ওকে, একে ভাঙলে আমরা বলি Ca2 প্লাস O2 মাইনাস, ঠিক তো? তাহলে এই দুটোই কিন্তু এক পরমাণুক আয়ন। তাহলে এই এক পরমাণুক আয়নের ক্যালসিয়ামটার ক্ষেত্রে তার আধানটা কত? +2। তাহলে এটাই হবে এর জারণ সংখ্যা। জারণ সংখ্যা তার মানে ক্যালসিয়ামে অক্সাইড যৌগে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত না? +2। একইভাবে তাহলে অক্সিজেনের জারণ সংখ্যাটাও বলতে পারি। অক্সিজেনের আধান কত? -2। তাহলে এক্ষেত্রে এই -2টাই হবে, অর্থাৎ এই -2টাই হবে কি? অক্সিজেনের জারণ সংখ্যা। জারণ সংখ্যা অক্সিজেনের, এটাই বলা হচ্ছে যে যখনই কোনো আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণুক আয়নের কথা ভাববো, সেই এক পরমাণুক আয়নটার আধান যেটা আসবে আয়নে বিয়োজিত হলে যৌগটি, সেই আধানটাই হবে তার জারণ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো বহু পরমাণুক আয়নে, এটা একটু ভালো করে শোনো। আমরা এক পরমাণু বললাম, এবার বহু পরমাণুক যদি হয়, অর্থাৎ একাধিক পরমাণু নিয়ে আয়ন হয় তো, যাদেরকে আমরা কি বলি? মূলক। যেমন SO4, ঠিক আছে, SO4, OH, CO3, এরকম অনেক মূলকের নাম আমরা জানি। তাহলে সেইগুলোকে আমরা কি? বহু পরমাণুক আয়ন বলে থাকি। তাদের ক্ষেত্রে নিয়ম কি বলা হচ্ছে না? বহু পরমাণুক আয়নে উপস্থিত সমস্ত যে পরমাণুগুলি আছে, সমস্ত পরমাণুগুলির জারণ সংখ্যার যে সমষ্টি, সেটাই তার আধানের সমান হবে, অর্থাৎ তার যে চার্জ বা আধান সেটার সাথে সমান হবে। ওকে, যেমন উদাহরণ হিসেবে ধরো বহু পরমাণুক আয়ন, আমি সালফেট আয়নটার কথাই বলছি। SO4 এর আধান কত না? 2-। তাহলে এখানে দুটি পরমাণু আছে, সালফার আছে আর অক্সিজেন আছে। ধরো সালফারের পরমাণু কত বলা, জারণ সংখ্যা আমি এই সালফারের ধরে নিলাম ধরো X, আর অক্সিজেনটার মনে করে জারণ সংখ্যা আমি Y ধরছি। প্রতিটি অক্সিজেনের জারণ সংখ্যা Y। তাহলে এই নিয়ম অনুসারে বলা হচ্ছে যে X প্লাস 4টে অক্সিজেন আছে, তাহলে 4Y, মোট জারণ সংখ্যা বেরিয়ে গেল পরমাণুগুলির। সেটা কতর সাথে সমান হবে না? ওই আয়নটির যা আধান কত, সেটা -2 সাথে সমান হবে। বোঝা গেল? এবার অক্সিজেনের জারণ সংখ্যা আমার জানা আছে, তার মানে Y আমার জানা আছে, Y এর মান বসিয়ে দিলে X এর মান পেয়ে যাব। তাহলে এখানে সালফারের কিন্তু জারণ সংখ্যা বেরিয়ে যাবে। এইভাবে আমরা বহু পরমাণুক আয়নের কিন্তু জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ করব। আশা করি জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এরপরের নিয়মটা দেখো কি বলা আছে, যে যৌগের অনুগঠনকারী পরমাণুগুলির জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0 হবে। হতেই হবে, কারণ যৌগ মানে নিস্তড়িত, মোট আধান সেখানে 0। তাহলে স্বাভাবিকভাবেই সেই যৌগটি গঠনে অংশগ্রহণকারী পরমাণুগুলির যে জারণ সংখ্যা, সেই জারণ সংখ্যাটাকে আমি যদি যোগ করি, তাহলে কিন্তু সেই যোগফলটা অবশ্যই 0 আসবে, ঠিক কি না? যেমন ধরো H2O একটা অণু, এর মোট আধান কিন্তু 0, তাই তো? তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের জারণ সংখ্যা, সাপোজ হাইড্রোজেনের জারণ সংখ্যা A আর অক্সিজেনের এখানে ধরো জারণ সংখ্যাটা B আছে। তাহলে মোট জারণ সংখ্যা কত এই যৌগটির না? 2টো হাইড্রোজেন আছে বলে 2A হবে, প্লাস অক্সিজেন একটা আছে তাহলে B হবে। তাহলে 2A প্লাস B এটার সঙ্গে কত হবে? 0 হবে। বোঝা গেল? অর্থাৎ এরকম নিস্তড়িত অণুর ক্ষেত্রে কিন্তু তোমার যতগুলি মৌল থাকবে, সেই মৌলগুলির প্রত্যেকটির জারণ সংখ্যার সমষ্টি কিন্তু 0 হবে। ওকে, এবার সেখানে যদি কারো জানা থাকে, তাহলে সেই জানা মানটা বসিয়ে আমরা এই সমীকরণ থেকে অন্য মানটা বের করতে পারবো। এইভাবেই জারণ সংখ্যা নির্ণয় করা হয়। কোনো একটি যৌগের মধ্যে অজানা কোনো একটি পরমাণুর জারণ সংখ্যা যদি আমাদের জানা না থাকে, সেটা আমরা বের করতে পারি এই সমীকরণ প্রয়োগ করে। আমরা উদাহরণে আসছি, অনেক উদাহরণ দেখাবো এরকম কীভাবে যৌগের মধ্যে, যৌগের অন্তর্গত কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। নিয়ম 9 বোঝা গেছে। এরপরে দেখো কী বলা হচ্ছে, মূলকগুলির আধানের মানই হবে উহাদের জারণ সংখ্যা। মূলকগুলির যে আধান তার মানটাই তার জারণ সংখ্যা। তো আমরা মূলকগুলির পরমাণু
জারণ সংখ্যার সমষ্টিটা তার আধানের সাথে সমান হবে, সেটা আমরা আগে একটা নিয়মে বললাম। এখন পুরো মূলকটার জারণ সংখ্যা আমার যদি জানার দরকার হয়, ঠিক আছে, কোনো যৌগের মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, ধরো অ্যামোনিয়াম সালফেট, এখানে ধরো এই সালফারের জারণ সংখ্যা আমাকে বের করতে দিচ্ছে। তাহলে এইখানে NH4 এই পুরোটাকে একটা মূলক ভাববো। তো এই পুরো মূলকটার জন্য তার জারণ সংখ্যা কত হবে বলছে না, এর আধান যত সেটাই হবে তার জারণ সংখ্যা। তো আমরা জানি NH4 এটা একটা মূলক, এটা একটা ধনাত্মক মূলক আছে, এর জারণ সংখ্যা +1 হয়। তার মানে NH4 পুরোটির জন্য আমরা +1 আধানটা ধরব। বোঝা গেছে কী বলেছি? তাহলে মূলকের ক্ষেত্রে কিন্তু তার আধানগুলি তাদের জারণ সংখ্যা হবে। ওকে, এর পরের নিয়মটা দেখো কি বলা হচ্ছে। সমযোজী যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির জারণ সংখ্যা নির্ণয় প্রণালী, অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে যে কোনো একটি পরমাণুকে যদি চিহ্নিত করে দেওয়া হয় তাহলে তার জারণ সংখ্যা আমরা কিভাবে বের করব। তো বলে রাখি, আমরা যে নিয়মগুলো এখনো পর্যন্ত পড়ে এলাম সেখান থেকে আমরা যে কোনো একটি সমযোজী যৌগের অন্তর্গত মৌলের জারণ সংখ্যা আমরা বের করতে পারি, সেটা হবে তার গড় জারণ সংখ্যা বা এভারেজ অক্সিডেশন নাম্বার। কিন্তু যৌগটির গঠন সংকেত উল্লেখ করে যদি একটি পার্টিকুলার কোনো পরমাণুকে চিহ্নিত করে দেয় সেক্ষেত্রে জারণ সংখ্যা বের করলে, গড় বের করলে কিন্তু হবে না, পার্টিকুলারলি ওই পরমাণুটির জারণ সংখ্যা কত তোমাকে উল্লেখ করতে হবে। তো তার জন্য এই সমযোজী যৌগের কীভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করি সেটা একটু আলোচনা করব। তো সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় না, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। সেই জোড়টাকে আমরা বলি সমভাবে ব্যবহার করে। কিন্তু একই মৌলের পরমাণুর মধ্যে যদি বন্ধন জোড়টা গঠিত হয় তাহলে সেটা সমভাবে ব্যবহার করে, সেটা আমরা জানি। কিন্তু দুটি ভিন্ন মৌলের মধ্যে যদি বন্ধনটা গঠিত হয় তাহলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার জন্য সেই বন্ধন ইলেকট্রন জোটটি কেউ একজন বেশি করে নিজের দিকে আকর্ষণ করে। এই ধর্মটাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে, আকর্ষণ করার যে ধর্ম। তো যদি কারো তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার মানে বলতে পারবো যে এই বন্ধন জোড়ে ইলেকট্রনকে সে বেশি করে আকর্ষণ করছে, তাহলে তার জারণ সংখ্যাটা সেক্ষেত্রে মাইনাস হবে বা ঋণাত্মক হবে। আর যার থেকে বন্ধন ইলেকট্রন জোড়টা সরে যাচ্ছে দূরে সেই পরমাণুটি ধনাত্মক জারণ সংখ্যা প্রদর্শন করবে। এবং সংখ্যাটা কত হবে না, প্রতিটি সমযোজী বন্ধনের জন্য 1 ইউনিট করে হবে। যে ইলেকট্রন আকর্ষণ করছে তার -1 ইউনিট, যে বিকর্ষণ করছে বা যার থেকে ইলেকট্রন জোড়টা সরে যাচ্ছে তার হবে +1 ইউনিট। বোঝা গেছে? এইবার যে কোনো একটি পরমাণু মোট যতগুলি বন্ধন জোড় গঠন করছে সেই থেকে আমরা কিন্তু তার জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আর এখানে আর একটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওই যৌগটির মধ্যে যদি একই মৌলের পরমাণুর মধ্যে কোনো সমযোজী বন্ধন থাকে তাহলে সেই বন্ধন জোড়ের ইলেকট্রনগুলির জন্য কিন্তু জারণ সংখ্যা 0 ধরা হবে। কারণ সমযোজী বন্ধনের ইলেকট্রনকে তারা কিন্তু সমানভাবে আকর্ষণ করবে, অর্থাৎ কেউই ধনাত্মক বা কেউই ঋণাত্মক হবে না। তাই জন্য ওই বন্ধন জোড়ের ইলেকট্রনজনিত যে জারণ সংখ্যা সেটা দুটো পরমাণুই কিন্তু 0 0 করে হবে। একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার জিনিসটা বোঝা যাবে। ভালো করে দেখো, ধরো আমি ইথিলিন অণুর উদাহরণটাই দিচ্ছি। প্রথম একটা জৈব যৌগ আমরা জানি অ্যালকিন, সংকেতটা হচ্ছে C2H4। ওকে, তো আমরা আগে যেভাবে জানলাম হাইড্রোজেনের এখানে +1 করেই যদি ধরি তাহলে কার্বনের এখানে কিন্তু এভারেজ আমরা বের করে দেখব কত আসে। ধরো কার্বনে আমার জানা নেই 2 আছে, কার্বন 2, আমি তার x ধরেছি, প্লাস হাইড্রোজেনের হচ্ছে +1 ইন্টু 4টে আছে, ইকুয়াল টু কত হবে না 0 হবে, যেহেতু সমযোজী নিউট্রাল মলিকুল বা আধান শূন্য।
তাহলে এখান থেকে এক্স সমান কত আসবে? এক্স সমান কত আসবে দেখো না, এক্স সমান দেখো -2 আসবে। তার মানে এখানে এই কার্বনগুলির জারণ সংখ্যা কিন্তু -2, এটা এভারেজ এলো। এবার প্রতিটা কার্বনের কি -2 করে আছে নাকি আলাদা, সেটা একটু গঠনটা ভেঙে দেখি, বুঝতে পারবো। তাহলে ধরো এই কার্বন, আমরা জানি কার্বনের সাথে কার্বনের কিন্তু এরকম দ্বিবন্ধন আছে, আর প্রত্যেকটা কার্বনের সাথে এইভাবে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে সমযোজী বন্ধন করে। এবার আমরা যে পয়েন্ট বা যে কথাটা আমরা বললাম এই নিয়মটা বলতে গিয়ে প্রথমেই, তো সেটা একটু অ্যাপ্লাই করি। যে কার্বন আর হাইড্রোজেনের ধরো একটা বন্ধন, এটা সমযোজী বন্ধন একটা, তো এক্ষেত্রে এই বন্ধনের ধ্রুবীয়তা বিচার করলে কার্বনটা হবে কি ডেল্টা প্লাস, হাইড্রোজেনটা ডেল্টা মাইনাস। তাহলে এই বন্ধনটার জন্য হাইড্রোজেন কিন্তু +1 হবে জারণ সংখ্যা, কার্বনটার কত হবে -1। আবার এই বন্ধনটার জন্য দেখো একইভাবে হাইড্রোজেনটা হবে কত +1, কার্বনটার কত হবে -1 হয়েছে। তো তাহলে এই কার্বনটির জারণ সংখ্যা মোট কত দাঁড়ালো না, দুটি বন্ধনের জন্য -1 প্লাস -1, তার মানে কত হলো -2। এর দিকটা -2 বেরিয়েছে, মানে এই পোর্শনটা একই রকম আছে এই সাইডটার মতনই, তাহলে এক্ষেত্রেও এই কার্বনটার -2ই আসবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যে এভারেজটা বের করেছিলাম, অর্থাৎ গড় জারণ সংখ্যা কার্বন দুটি, তার সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি বের করে দেখলাম দুটো ম্যাচ করে যায় গেল। এটা সব ক্ষেত্রে নাও হতে পারে, বোঝা গেল। যেমন আলাদা হবে এমন একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও বিষয়টা বুঝতে পারবে। ইথাইল অ্যালকোহল নিশ্চয়ই সংকেত জানো, C2H5OH। তার গঠন সংকেত বললে আমরা ভেঙে লিখব কীভাবে, সংক্ষিপ্ত গঠন সংকেত CH3CH2OH। ভালো করে আমি প্রথমে লিখছি C2H5OH। এর আণবিক সংকেত আমরা C2H6O লিখি, C2H6O। এখানে কার্বনের যদি জারণ সংখ্যা গড় বের করে দেখি, কীভাবে বের করব না, কার্বনের এক্স ধরছি, তাহলে 2x প্লাস হাইড্রোজেনের +1 করে 6টা আছে, তাহলে +6 -2, অক্সিজেন একটাই আছে, তার জারণ সংখ্যা এখানে -2 হয়, =0 হবে। তাহলে সেক্ষেত্রে এক্স সমান কত আসছে আমাকে বলো, এক্স সমান হচ্ছে -2 আসছে। তার মানে C2H5OH এই যৌগটিতে, যেখানে তার সংকেতটা আমরা বলছি C2H6O আণবিক সংকেত, সেক্ষেত্রে প্রতিটি কার্বনের আমরা এভারেজ বা গড়, এটা হচ্ছে এভারেজ অক্সিডেশন নাম্বার, ওকে। এবার আমি সংক্ষিপ্ত গঠন সংকেত বা রেখা সংকেত দিয়ে লিখছি, রেখা সংকেত দিয়ে লিখতে হবে, তবে আমি ইন্ডিভিজুয়ালি কার্বনগুলির জারণ সংখ্যা বের করতে পারবো। এই হচ্ছে একটা কার্বনে 3টে হাইড্রোজেন আছে এইভাবে, এই, আর এই কার্বনেতে 2টো হাইড্রোজেন আছে এইভাবে, আর এর সাথে একটা অক্সিজেন দিয়ে তারপরে হাইড্রোজেন আছে এইভাবে, বোঝা গেল। তাহলে এইবার এই কার্বন দুটি ধরো জারণ সংখ্যা আমরা বের করতে চাইছি, এটা বা এটা ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাভাবে যদি আমি বের করি তাহলে কত আসছে দেখো। তাহলে ওই নিয়ম প্রয়োগ করলে এই বন্ধনটার জন্য এই হাইড্রোজেনটা +1, এই কার্বনটা -1, এই বন্ধনটার জন্য এই হাইড্রোজেনটা +1, এই কার্বনটা আবারও -1, একইভাবে এইটা +1 হবে আর এই কার্বনটা কত -1। তার মানে এই কার্বনটার মোট জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে, 3টে সমযোজী বন্ধনের জন্যই -1 করে, -1 প্লাস -1 প্লাস -1। আর এই দিকের বন্ধনটা দেখো, একটা কার্বনের তো যোজ্যতা 4 হয়, তো 4টে সমযোজী বন্ধন গঠন করেছে, কিন্তু এই বন্ধনটার জন্য কিন্তু কোনো জারণ সংখ্যা কত হবে, 0 ধরবো, +0। কারণ এইমাত্র বললাম যে একই মৌলের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয়, সেই বন্ধন এর জন্য জারণ সংখ্যা প্রতিটি মৌলের ক্ষেত্রেই 0 করে ধরা হবে। তাহলে ওভারঅল কত দাঁড়ালো, -3। তার মানে প্রথম যে কার্বনটি এখানে, সেটা কিন্তু -3 জারণ স্তরে আছে। তারপরে কার্বনটা কি দেখো, পরের কার্বনটা কীভাবে আসবো,
পর কার্বনটার থেকে একইভাবে নিয়মটা প্রয়োগ করব যে হাইড্রোজেনটা এখানে +1, কার্বনটা -1। ওকে, আবার এখানে হাইড্রোজেনটা কত +1, কার্বনটা কত, এই বন্ডটার জন্য কার্বনটা -1। এবার এই দিকের বন্ধনটা কথা ভাবো, এই যে বন্ধনটা গঠিত হয়েছে এই বন্ধনটার জন্য অক্সিজেন কিন্তু এক্ষেত্রে -1 হবে, কারণ অক্সিজেনের তো ঋণাত্মকতা কি বেশি, তাহলে স্বাভাবিকভাবেই এই বন্ধনটার জন্য কিন্তু কার্বনকে কত হতে হবে, +1 হতে হবে। তার মানে এখন এই কার্বনটির মোট জারণ সংখ্যা কত দাঁড়ালো না, দুটি হাইড্রোজেনের জন্য -1 করে ইন্টু দুটো আছে প্লাস অক্সিজেনের সাথে একটা সমযোজী বন্ধনের জন্য +1, তার মানে ওভারঅল দাঁড়াচ্ছে -1। বোঝা গেল? তার মানে -3 প্রথম কার্বনটা যেটা হিসাবটা দেখালাম, আর তারপরে কার্বনটার ক্ষেত্রে সেটা -1। তাহলে দুটি কার্বনের জারণ স্তর একই অবস্থায় নেই। এভারেজ করলে, দুটো এভারেজ করলে তো -2ই আসছে, দুটো কার্বনের জন্য মোট -4, এক একটা কার্বনের জন্য -2, তাহলে এভারেজটা এখানে এটা ঠিকই আছে -2, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন আমরা বের করছি কার্বন দুটির, সেক্ষেত্রে কিন্তু -3 হবে একটার, আর একটার হবে -1। বোঝা গেছে? তো সমযোজী যৌগের অণুর মধ্যে পরমাণুগুলি কিন্তু জারণ সংখ্যা আমরা এইভাবে বের করতে পারি। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। এরপর আমরা এই নিয়ম প্রয়োগে বেশ কিছু যৌগের মধ্যে অন্তর্গত জারণ সংখ্যা বের করব। দেখো কতগুলি যৌগের অন্তর্গত পরমাণুর জারণ সংখ্যা গণনা কীভাবে করব না, কতগুলি যৌগ আমি উদাহরণ হিসাবে দিচ্ছি। দেখো প্রথমে আমি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, খুব পরিচিত একটা অ্যাসিড, আমরা জানি রসায়নের রাজা সালফিউরিক অ্যাসিড। তো সেই সালফিউরিক অ্যাসিডে সালফার মৌলটার মাথায় ধরো স্টার দিয়ে দিলাম, তারকা চিহ্নিত মৌলগুলির জারণ সংখ্যা ধরো বের করতে বলা হচ্ছে। তো H2SO4 যৌগে এসের জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। কীভাবে করা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তিনটি মৌল আছে, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। তো তিনটির মধ্যে থেকে একটির বের করতে হলে আর দুটির কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, কারণ একটা সমীকরণ থেকে আমরা একটা অজানা রাশির মান বের করতে পারি। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের তো আমার জানা আছেই, তাহলে আমি সালফারেরটা এক্স ধরে নেব। তাহলে এক্স, সালফার একটাই আছে তাই এক্স প্লাস হাইড্রোজেন কত +1 করে দুটো আছে, প্লাস অক্সিজেনের তো -2 হয় সাধারণত, ওই সমস্ত স্পেশাল কেসগুলি ছাড়া এখানে সেই রকম কোনো স্পেশাল কেস নেই, তার জন্য আমরা এটা -2 × 4 ইকুয়াল টু কত হবে না 0 হবে না, যেহেতু একটি নিস্তরিত অণু এটি, তাহলে মোট মৌলগুলি মোট জারণ সংখ্যার সমষ্টিটা 0-এর সাথে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি এক্স সমাধান করে দেখো কত আসবে না +6 আসবে 6। আমি প্লাস সাইনটা ইউজ করব, কারণ জারণ সংখ্যা উল্লেখ করতে গেলে কিন্তু চিহ্ন উল্লেখ করতে হবে, সেটা ধনাত্মক হলেও তার ধনাত্মক চিহ্নটা উল্লেখ করতে হয়। তাহলে +6, তাহলে H2SO4 যৌগে এসের জারণ সংখ্যা হয়ে গেল, এসের জারণ সংখ্যা কত হয়ে গেল না +6। বুঝতে পারা গেল? আরও একটা দেখাই, যেমন ধরো KMnO4 খুবই পরিচিত একটা যৌগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলি। Mn এর মাথায় ধরো স্টার দিয়ে দেওয়া হলো, Mn মৌলটির জারণ সংখ্যা ধরো নির্ণয় করতে দিচ্ছে। তাহলে একইভাবে আমরা Mn এর কত ধরবো, এক্স ধরবো, একটাই আছে Mn, তাহলে এক্স হলো প্লাস। এবার পটাশিয়াম অক্সিজেন এদের যা জারণ সংখ্যা হয় নিয়ম অনুযায়ী সেটা আমরা লিখব। তা পটাশিয়াম তো গ্রুপ 1 মৌল, গ্রুপ 1 মৌলের ক্ষেত্রে তার গ্রুপ নাম্বারটাই জারণ সংখ্যা উইথ পজিটিভ সাইন, তাহলে +1, পটাশিয়ামের +1 হয়ে গেল, পটাশিয়াম হয়ে গেল প্লাস অক্সিজেন -2, কটা আছে 4টে আছে, ইকুয়াল টু এটাও কত হবে 0ই হবে, এটাও নিস্তরিত অণু। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে দেখো এক্স বের করো, কত আসবে, এক্স কিন্তু +7 আসবে। কারণ আমরা বলেছিলাম না Mn এর সর্বোচ্চ জারণ সংখ্যা কত হতে পারে, +7 হতে পারে, গ্রুপ 7-এ অবস্থিত। এটি হলো এমন একটি যৌগ যেখানে Mn কিন্তু +7 স্তরে আছে। ওকে,
আরও একটা, এগুলো সব জারক পদার্থ। আমরা আরও একটা বলি K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, অরেঞ্জ কালারের একটা যৌগ। তো এটার ক্ষেত্রে ক্রোমিয়ামের ধরো জারণ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। ক্রোমিয়ামের কীভাবে হবে না, ক্রোমিয়ামের এক্স ধরবো, যেহেতু দুটো ক্রোমিয়াম আছে তাহলে 2x হবে টোটাল ক্রোমিয়ামের, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স হলে দুটো ক্রোমিয়ামের 2x হবে। 2x প্লাস পটাশিয়ামের একইভাবে +1 ইন্টু, এক্ষেত্রে দুটো আছে +1 ইন্টু 2 করবো, প্লাস -2 ইন্টু কত করবো 7 করবো। অক্সিজেন 7টা আছে এবং অক্সিজেনগুলির এক্ষেত্রে -2 করেই, এটাও = 0। সমাধান করো, সমাধান করে দেখো এখানে x কিন্তু +6 আসবে, অর্থাৎ K2Cr2O7 এই যৌগটিতে ক্রোমিয়াম কিন্তু +6 জারণ স্তরে আছে। বোঝা গেল? এরকমভাবে যে কোনো যৌগের ক্ষেত্রে কিন্তু জারণ সংখ্যা আমরা বের করতে পারি। আরেকটা ভিন্ন ধরনের দিচ্ছি, ধরো অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। এখানে দুটি নাইট্রোজেন আছে, দুটি নাইট্রোজেনের কিন্তু জারণ স্তর একই নয়। তাই দুটি নাইট্রোজেনের মাথাতেই স্টার দিতে পারে যে দুটি নাইট্রোজেনেরই জারণ সংখ্যা বের করো। সেক্ষেত্রে কি করতে হবে না, যেহেতু একই যৌগের অন্তর্গত দুটি মৌলের জারণ সংখ্যা বের করতে দিচ্ছে, তাহলে দুটি তো একসাথে অজানা, একটা এক্স একটা ওয়াই ধরে নিলে তো একটা সমীকরণ থেকে দুটো অজানা রাশি সমাধান সম্ভব নয়। তাহলে এই যৌগটি কিন্তু আয়ন দুটিকে আইডেন্টিফাই করে নাও। আয়ন দুটি কি না, NH4 প্লাস আছে প্লাস NO3 মাইনাস আছে। ওকে, তাহলে NH4 প্লাস আর NO3 মাইনাস। এবার আমরা বহু পরমাণুক আয়নের ক্ষেত্রে যে নিয়মটা শিখেছিলাম, যেগুলি বহু পরমাণুক আয়নের অন্তর্গত কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে গেলে কী করতে হবে দেখো। এই নাইট্রোজেনটার আমি x ধরছি, এটা আমি x ধরলাম। তাহলে x প্লাস হাইড্রোজেন কটা আছে, 4টে, +1 হবে হাইড্রোজেন ইন্টু 4, এটা = কত হবে না, বহু পরমাণুক আয়নের ক্ষেত্রে মৌলগুলির জারণ সংখ্যা সমষ্টিটা তার আধানের সাথে সমান হয়। তাহলে NH4 প্লাস আছে মানে +1-এর সাথে ইকুয়াল হবে এটা। তাহলে এক্ষেত্রে দেখো x সমান আসছে কত, -3। তার মানে NH4NO3 এই অণুটিতে NH4-এর নাইট্রোজেনটির -3 জারণ স্তর আছে। এবার ধরো NO3 মাইনাস, এইটাও একটি বহু পরমাণুক আয়ন। তাহলে এক্ষেত্রেও আমরা নাইট্রোজেনের এর ক্ষেত্রে ওয়াই ধরি, ধরো নাইট্রোজেনটা ওয়াই ধরছি। তাহলে ওয়াই প্লাস অক্সিজেনের কত -2 করে ইন্টু কটা আছে, 3টে আছে, ঠিক না, ইকুয়াল টু কত হবে বলো তো, ইকুয়াল টু এর আধান কত দেওয়া আছে, -1 হবে, -1। এক্ষেত্রে ওয়াই বের করে দেখো কত আসবে, +5 আসবে, দেখো +5। তার মানে এই NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট এই যৌগটিতে প্রথম নাইট্রোজেনটি -3 জারণ স্তরে আছে, আর দ্বিতীয় নাইট্রোজেনটি কিন্তু +5 জারণ স্তরে আছে। এবার এভারেজ বের করতে পারো, এভারেজ যদি করো কত আসবে, -3 + 5/2, তাই তো নাকি? তাহলে কত হবে দেখো, 1 আসছে, +1। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো যৌগের অন্তর্গত মৌলের কিন্তু জারণ সংখ্যা বের করতে পারি। এরকম আরও অনেক যৌগ আছে, সব ক্ষেত্রেই একইভাবে করবে। আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু ব্যতিক্রম দেখতে পাওয়া যায় কিন্তু, হ্যাঁ, জারণ সংখ্যা নির্ণয়ের কয়েকটি ব্যতিক্রম, সেটা একটু এবার আমরা আলোচনা করব। দেখো, সব কিছুতে একটা করে ব্যতিক্রম থাকে আমরা জানি, এবার সেইগুলোই বেশি ইম্পর্টেন্ট, ওইগুলোই গণনা করতে দেয় বেশি। কোশ্চেন পেপার দেখবে, এখান থেকে যে কোশ্চেন আসে 3 মার্কস থাকে টোটাল। একটি সমতা বিধান, সেটা আমরা করব, আসছি। আর এই যৌগের অন্তর্গত কোনো মৌলের ধরো জারণ সংখ্যা বের করতে দিল, বোর্ডের কোশ্চেনের কথা বলছি। তো সেখানে আমরা এই ব্যতিক্রমী ঘটনা যেখানে দেখা যায়, এই ধরনের যৌগের ক্ষেত্রে কিন্তু এই যৌগগুলোই বেশি দেয়। দু একটা উদাহরণ দিচ্ছি, দেখো একটু বুঝতে পারবে যে কী ঘটনাটা ঘটছে। প্রথমে আমি ক্রোমিয়াম এর একটা অক্সাইডের কথা বলবো, CrO5।
এই ক্রোমিয়ামের এই যৌগটির নামই হচ্ছে ক্রোমিয়াম পারক্সাইড। ওকে, তো তাহলেই বোঝা যাচ্ছে যে পারক্সাইড মানেই সেখানে কিছু ব্যতিক্রম এই ঘটনা ঘটতে পারে। আমি আগে স্বাভাবিকভাবে করে দেখছি যে ক্রোমিয়ামের অক্সিজেনটা ধরে নিচ্ছি, অক্সিজেনের সাধারণ জারণ স্তর যা হয় তাই আছে এখানে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আছে একটু দেখি। ক্রোমিয়াম এক্স ধরলে এক্স প্লাস অক্সিজেনের -2 ইন্টু কটা আছে, 5টা আছে, ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এক্ষেত্রে এক্স ক্যালকুলেশন করে দেখো, এক্স সমান কত আসছে, +10, ঠিক কি না, +10। তো এটা কি হওয়া সম্ভব? আমি বলেই দিয়েছি যে কোনো একটি মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা এখন পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে +8, +10 হয়ে বসে আছে। আবার ক্রোমিয়াম গ্রুপ 6-এ আছে, তো তার সর্বোচ্চ জারণ স্তর +6-এর বেশি হতেই পারে না, তো এখানে +10 অ্যাবসার্ড ব্যাপার। তো তাহলে কি ঘটনাটা ঘটেছে, বা এখানে তোমার গঠন আকৃতিটা একটু দেখতে হবে। তো গঠন আকৃতি যদি দেখতে হয় আমি বলে দিই যে সিআর এর কিন্তু এই ধরনের গঠন আকৃতি আছে। একটা অক্সিজেন ক্রোমিয়ামের সাথে দ্বিবন্ধনে আবদ্ধ, আর 4টি অক্সিজেন কিন্তু পারক্ষ বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ এক জোড়া পারক্ষ বন্ড আছে। আমরা এটাকে বাটারফ্লাই স্ট্রাকচারও বলে থাকি। দেখো প্রজাপতির মতো দেখতে হচ্ছে খানিকটা, বাটারফ্লাই স্ট্রাকচারও বলি অনেক সময় এটিকে। তো এইবার তুমি হিসাবটা করে দেখতে পারো, হিসাবটা করে দেখো, দেখবে ক্রোমিয়ামের কিন্তু +6ই আসবে। কীভাবে হিসাবটা করব না, এইভাবে আমরা করতে পারি। ধরো ক্রোমিয়ামকে আমি এক্সই ধরছি, এক্স প্লাস -2 ইন্টু 1, এভাবে ভেঙে দিচ্ছি। কোনটার জন্য না, এই অক্সিজেনটা -2-তে আছে, তাই -2 ইন্টু 1 ধরলাম। কিন্তু এই অক্সিজেনগুলি সব -1 করে, আমরা বলি পারক্ষ বন্ডে থাকলেই সেগুলি -1 করে হয়। তাহলে প্লাস দিয়ে -1 ইন্টু কটা আছে, 4টে এরকম অক্সিজেন আছে ধরতে পারি, ইকুয়াল টু কত হবে, মলিকুলটা তো নিউট্রাল, ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্ষেত্রে সমাধান করে দেখো, এক্স কিন্তু +6ই আসছে। ওকে, তাহলে ক্রোমিয়াম এর যে CrO5 যৌগ, এই যৌগটিতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু মোটেই +10 নয়, এটা ভুল। তার জারণ সংখ্যা সঠিক কি, +6, এটা হলো তার সঠিক জারণ সংখ্যা। বোঝা গেছে এটা? আচ্ছা, আরও কয়েকটা আমি এক্সাম্পল দেবো। এটা 1 নম্বর আমি বললাম, ক্যারোজ অ্যাসিড, নাম শুনেছ, ক্যারো অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নিশ্চয়ই জানো। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, একটা অক্সিজেন বাড়িয়ে দিলে H2SO5, তাহলে এই অ্যাসিডটিকে আমরা তখন বলে থাকি ক্যারোজ অ্যাসিড। সাধারণভাবে তুমি বের করে দেখো সালফারের কত জারণ সংখ্যা আসবে, আমি একটু হিসাব মুখোমুখি হয়ে যাবে। দেখো -2 ইন্টু 5 -10, তাকে +2 আছে, হাইড্রোজেন দুটো আছে, +2 বাদ দিয়ে দাও, -10 থেকে +2 বাদে -8 সমান চিহ্নের দিকে গেলে +8, তাহলে সালফারটা কিন্তু এখানে +8 জারণ স্তর শো করছে এই যৌগটিতে। কিন্তু প্রকৃতপক্ষে সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা +6 হয়। ওকে, কারণ সালফার গ্রুপ 6-এই আছে, আধুনিক না ধরে আমরা যদি মেন্ডেলিক ধরি, গ্রুপ 6-এই আছে। তাহলে গ্রুপ 6-এ থাকলে তার গ্রুপ নাম্বারটাই সর্বোচ্চ জারণ স্তর, তাহলে +6 হবে সালফারের সর্বোচ্চ জারণ স্তর, কিন্তু এখানে +8 হচ্ছে, তাহলে সেটা মেনে নেওয়া যাচ্ছে না। গঠন আকৃতিটা দেখতে হবে। যদি গঠন আকৃতি দেখা হয়, দেখো আমি গঠন আকৃতিটা একটু দেখাচ্ছি। সালফিউরিক অ্যাসিডের গঠন আকৃতি তোমরা হয়তো করেছো। দেখো সালফিউরিক অ্যাসিডের গঠন আকৃতি কিন্তু অ্যাকচুয়ালি এইটা হয়, OH, আর একটা করে দিলাম কি OH, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন আকৃতি। তো একটা যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কিন্তু এই যে কোনো একটা OH-এর ও এর সাথে আর একটা দিয়ে ও দিয়ে তারপরে H-টা আছে, তার মানে কি পারক্ষ বন্ড চলে এলো। আর যেখানেই পারক্ষ বন্ড, সেখানেই অক্সিজেনগুলিকে -2 হিসাবে ধরা যাবে না, -1 করে ধরতে হবে। ঠিক আছে, তো আমরা এইগুলো সব আগে হিসাবটাতে সবগুলো অক্সিজেনকেই -2 ধরেছিলাম, তাই +8 এসেছিলো। তাহলে এই দুটো অক্সিজেন দুটির জন্য -2 ধরলে স্বাভাবিকভাবে এটা কমে +6 হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে হিসাবটা কীভাবে দেখাবো? একইভাবে দেখো, এক্স সালফারটার এক্স ধরলাম, প্লাস -2 জারণ স্তরে 2টো অক্সিজেন আছে, ওকে, প্লাস -2 জারণ স্তরে 2টো নয়, সরি, এটা 3টে আছে, একটা ওইচ আছে, আর প্লাস দিয়ে -1 জারণ স্তরে এরকম 2টো অক্সিজেন আছে, আর হাইড্রোজেনগুলো যোগ করতে হবে। হাইড্রোজেন 2টো আছে, +2 +1 × 2 = কিন্তু 0 হবে। এবার তুমি হিসাবটা করে দেখো, এখান থেকে x সমান কত আসবে করে দেখো, এটা বাদ চলে যাচ্ছে, +6ই আসছে। তার মানে এক্ষেত্রেও সালফারটার +6 জারণ স্তর দেখায়। সালফিউরিক অ্যাসিডে যেমন +6 থাকে, এই অ্যাসিডটিতেও +6 আছে। যেহেতু এরকম পারক্ষ বন্ড আছে, এ তো একটা সাধারণ নাম ক্যারোজ অ্যাসিড, এর কিন্তু একটা সিস্টেমেটিক নামও হতে পারে, সেটা হচ্ছে পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড। এটা মনে রাখো, পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড। মনো মানে একটা পারক্ষ বন্ড আছে, পারক্ষ মনোসালফিউরিক একটা পারক্ষ বন্ড আছে এবং একটাই এস ইউনিট আছে, সেই জন্য এটাকে আমরা পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড বলি। এরকম আরও একটা সালফারের অ্যাসিড হয়, সেটাকে আমরা মার্শাল অ্যাসিড বলি, মার্শালের অ্যাসিড, সেটা কিন্তু পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সেটার ক্ষেত্রে কী হবে না, H2S2, তখন এটা O8 হয়ে যাবে, ওকে। এর ক্ষেত্রেও সাধারণভাবে যদি সালফারের অক্সিডেশন নাম্বার বের করো, কত আসবে একটু দেখো, 2x প্লাস -2 × 8 প্লাস হাইড্রোজেন +1 করে 2টো আছে, +2 = 0। তাহলে x কত আসবে? x সমান কত আসছে দেখো, এখানে 8 দুগুণে 16 থেকে 2 বাদ দিয়ে দিলাম 14, +7 হয়ে যাচ্ছে। এটাও সম্ভব নয়, সর্বোচ্চ তার +6ই হয়। তাহলে এক্ষেত্রেও গঠনাকৃতিটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এর গঠনাকৃতি যদি দেখা হয়, তাহলে দেখা যাবে এর গঠনাকৃতি 2টো সালফিউরিক অ্যাসিড ইউনিট জুড়ে যায় এইভাবে OO বন্ড দ্বারা, OH, আর এইভাবে এখান থেকে O, আবার একটা বন্ড দিয়ে O দিয়ে আবার S দিয়ে এইদিকে আবার ডবল বন্ডেড OH, তাহলেই H2S2O8 হয়ে গেল। তাহলে একইভাবে এবার হিসাবটা তুমি যদি করে দেখো, এর ক্ষেত্রে কী হবে, +6ই হবে, সালফারগুলো সব +6 স্টেটেই থাকবে। দেখো, ওকে, -2 -2 -2 1। আচ্ছা, এরপরে দেখো, এবার আমরা জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা দেব। জারণ সংখ্যার ভিত্তিতে এবার আমরা কোনো একটা বিক্রিয়াকে কখন জারণ বিক্রিয়া, কখন বিজারণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করব কীভাবে। আমি একটা বিক্রিয়া লিখছি, তাহলেই বুঝতে পারবে। ধরো, এই বিক্রিয়াটি হয়ে থাকে H2S প্লাস Br2 থেকে অ্যারো দিয়ে আমরা লিখব S প্লাস 2HBr, ব্যালেন্স হয় লিখছি 2HBr। তো এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা কিভাবে বুঝব? এই বিক্রিয়ায় কিন্তু কোনো আয়ন অংশগ্রহণ করছে না, কারণ সমযোজী যৌগ সব। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বর্জনের পরিপ্রেক্ষিতে জারণ বা বিজারণকে চিহ্নিত করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম যেটা, যে জারণ সংখ্যার সাহায্যে কিন্তু এই বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারবো। এখানেই জারণ সংখ্যার তাৎপর্য, গুরুত্ব। তো দেখো, H2S যৌগে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে
কি করতে হয় না, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কোন পরমাণুটির বিক্রিয়াটা ঘটার ফলে সেটিকে চিহ্নিত করতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে হাইড্রোজেন আছে +1 স্তরে, ডান দিকে যে হাইড্রোজেনটা আছে সেটাও +1 স্তরেই আছে। এটা হাইড্রোজেনটা +1 স্তরে আছে, এখানে হাইড্রোজেনটা +1 স্তরে আছে, কারণ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। Br2 জারণ সংখ্যা কত হয়, মৌলিক অবস্থা, মৌলিক অবস্থা মানেই জারণ সংখ্যা কত হয়, 0 হয়, 0 লিখব। কিন্তু এই HBr যৌগটিতে দেখো এইচের যদি +1 হয়, বিআরটা অবভিয়াসলি কত হবে, -1। ওকে, তার মানে 0 থেকে -1 হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। আবার H2S যৌগটিতে সালফারের জারণ সংখ্যা বের করো, দেবে -2 আসবে। এখানে কিন্তু সালফারের জারণ সংখ্যা দেখো মৌলিক অবস্থায় চলে এসেছে, তো সালফারের কিন্তু জারণ সংখ্যা এখানে 0। এবার যে জায়গাগুলিতে পরিবর্তন হয়েছে সেটা রেখে আমি বাদবাকিগুলো রাখছি না, তাহলে এটা বাদ দিলাম, আমি শুধুমাত্র যে জায়গায় পরিবর্তন হয়েছে সেটা চিহ্নিত করলাম। এবার কোথায় বৃদ্ধি হয়েছে আর কোথায় হ্রাস হয়েছে সেটিকে একটু আমি চিহ্নিত করব। দেখো এটা -2 থেকে 0 হয়েছে। H2S যৌগতে সালফারটার জারণ সংখ্যা -2 ছিল, সেখান থেকে সালফার 0 হয়েছে, তাহলে মাইনাস থেকে 0 মানে বৃদ্ধি হয়েছে। তাহলে লিখব জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। ওকে, আর ব্রোমিনটার ক্ষেত্রে কী হয়েছে বলো, একটু অন্য কালে ইউজ করি। ব্রোমিনটার ক্ষেত্রে দেখো 0 থেকে -1 হয়েছে। 0 থেকে -1 মানে কি, জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস হয়েছে। এবার জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণ বিক্রিয়ার ধারণাতে বলা হয় জারণ সংখ্যার বৃদ্ধি মানেই জারণ, আর জারণ সংখ্যার হ্রাস মানেই বিজারণ। এবার একটু ইলেকট্রন গ্রহণ বর্জনের বিষয়টা মাথায় নিয়ে আসো। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি, মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়া। কখন সম্ভব, ইলেকট্রন বর্জন করলেই সম্ভব। তার মানে কি, ইলেকট্রন বর্জনের ধারণাটাই আসছে। তার মানে জারণ সংখ্যার বৃদ্ধি মানে ইলেকট্রন বর্জন, অতএব জারণ। আবার জারণ সংখ্যার হ্রাস মানে প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়া, তাহলে নিশ্চয়ই সে ইলেকট্রন গ্রহণ করেছে, তবেই সে প্লাস থেকে মাইনাসের দিকে গেছে। তার মানে ইলেকট্রন গ্রহণের ধারণাটাই আসছে, যাকে আমরা বলছি বিজারণ। সেই জন্য আমরা বলি জারণ সংখ্যার বৃদ্ধি, এটা মানেই হচ্ছে জারণ। ওকে, আর জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস এটা মানেই আমরা বলবো বিজারণ। বোঝা গেল? তাহলে জারণ সংখ্যার কিন্তু পরিবর্তন থেকে কোনো বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে এইভাবে চিহ্নিত করব। বোঝা গেছে আশা করি। আচ্ছা, আর একটা বিক্রিয়া আমি দেখাচ্ছি, দেখো যাও HNO3 প্লাস H2S। H2S তো একটা দেখালাম, আমি H2S না দিয়ে অন্য একটা ধরি, কপারটাই ধরছি, ধরো Cu থেকে কি হয় না CuNO3 হয়, অর্থাৎ কিউপ্রিক নাইট্রেট প্লাস একটা NO2 গ্যাস হয় প্লাস H2O হয়। বলে রাখি এখানে বিভিন্ন কন্ডিশনে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিভিন্নভাবে বিক্রিয়া হয়, সেটা আমরা জানি। তো সেগুলো আমরা এখানে যে সমতা বিধানে দেখব, আমি একটা তুলে ধরলাম। এটা হচ্ছে HNO3 প্লাস Cu থেকে CuNO3 প্লাস NO2 প্লাস H2। তাহলে এক্ষেত্রে জারণ বিজারণ কোথায় হয়েছে তোমাকে খুঁজে বার করতে হবে। তো দেখো কপারটা মুক্ত অবস্থায় আছে, এখানে যৌগের মধ্যে নিশ্চয়ই জারণ সংখ্যার পরিবর্তন হবে। ওইটাকে আগে চিহ্নিত করি যে কপারের জারণ সংখ্যা এখানে মুক্ত অবস্থায় মানে 0। এবার Cuটা এখানে কত স্তরে আছে, দেখো এই ধরনের যৌগের আয়নীয় যৌগ, এক্ষেত্রে আমরা মূলকটির জারণ সংখ্যা, যেটা আমরা একটা নিয়মে বলেছিলাম, দেখো NO3 এখানে মূলক হিসেবে আছে, তাই তো NO3টা মূলক। এর আধান কত হয়, এর আধান কিন্তু -1 হয়। তো আমার কপারের জারণ সংখ্যা বের করার প্রয়োজন হয়ে পড়ছে, মানে NO3 পুরো মূলকটার জারণ সংখ্যাটাকে -1 ধরবো। দুটো আছে, -2
ইন্টু দুটো আছে, তাহলে -2 হচ্ছে কপার NO3 দুটো থাকার জন্য। তাহলে স্বাভাবিকভাবে এটা নিউট্রাল হতে গেলে কপারটা কত +2 হবে। তাহলে 0 থেকে +2 হয়েছে, দেখো জারণ না বিজারণ? 0 থেকে +2 হলে এইমাত্র বললাম জারণ সংখ্যার বৃদ্ধি, অবভিয়াসলি এটা হবে জারণ। তার মানে এখানে কপারটার জারণ হয়েছে। তাহলে বিজারণ কার হয়েছে? অবভিয়াসলি এখানে নাইট্রোজেন ছাড়া আর কোনো উপায় নেই, কারণ দেখো হাইড্রোজেন এখানে +1-এ আছে, এইদিকে যে হাইড্রোজেনটা আছে সেও +1-এই আছে। অক্সিজেন এখানে কোনো ব্যতিক্রমী ঘটনা নেই, অক্সিজেন ইউজুয়ালি কত হয় -2, তাহলে এইদিকেও -2তেই আছে, ডান দিকে যতগুলো অক্সিজেন আছে প্রত্যেকটারই -2 আছে। অক্সিজেনেরও কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, হাইড্রোজেনেরও কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনের হয়েছে। কারণ কোন নাইট্রোজেনটা রয়েছে না NO3 মূলকটিতে করে দেখতে পারো। এই NO3 মূলক আমার লেখা আছে, দেখো এখানে নাইট্রোজেনের যদি X ধরো, X প্লাস -2 × 3 = -1, এবার কত আসবে? এক্ষেত্রে নাইট্রোজেনটা X সমান দেখো +5 আসছে, যেটা কিনা নাইট্রিক অ্যাসিডেতে নাইট্রোজেনের +5ই আছে। করে দেখারও দরকার নেই, এখানে HNO3-তে NO3 আছে মূলক, এইদিকে কপার গিভিং নাইট্রেটে NO3 আছে, তাহলে এক্ষেত্রে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে অবভিয়াসলি NO2 যৌগটিতে দেখো জারণ সংখ্যার পরিবর্তন হবে। NO2-তে N এর কত +4, অক্সিজেনে -2 × 2, তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনটা হবে +4। তার মানে নাইট্রিক অ্যাসিড থেকে NO2 গ্যাস উৎপন্ন হয়েছে, এটা কিন্তু জারণ সংখ্যা হ্রাস হয়েছে কার? নাইট্রোজেনের। নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস হয়েছে মানে তাহলে এটাকে আমরা বলবো বিজারণ হিসাবে চিহ্নিত করব। ওকে, এটাকে আমরা বলবো বিজারণ। আশা করি যে কোনো বিক্রিয়া দিক না কেন অন্তত জারণ আর বিজারণ কোথায় হচ্ছে বা কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে সেটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো। এবার ধরো জারক পদার্থ বিজারক পদার্থকে আমরা সহজেই বলে দিতে পারবো। এবার যার জারণ ঘটছে সে বিজারক, যার বিজারণ ঘটছে সে জারক। প্রথম বিক্রিয়াটিতে জারণ হয়েছে কার? H2S, H2S-এর জারণ হয়েছে, তাহলে H2S হলো বিজারক। আর এখানে Br2 এর বিজারণ হয়েছে, ব্রোমিনের বিজারণ হয়ে Br- হয়েছে, তাহলে ব্রোমিনটা হলো এখানে জারক। তাহলে হাইড্রোজেন সালফাইড হচ্ছে এখানে কী হলো না বিজারক, আর ব্রোমিনটা হয়ে গেল জারক। দ্বিতীয় বিক্রিয়াটিতে আমরা জারক কাকে বলবো একটু লিখে দিচ্ছি, দেখো জারক জারক পদার্থ আর বিজারক পদার্থ। বিজারক পদার্থ বলো প্রথম জারক পদার্থ কে এখানে না যার বিজারণ হয়েছে। কার বিজারণ হয়েছে? নাইট্রিক অ্যাসিডের। সবসময় বিক্রিয়ক পদার্থ থেকে জারক বা বিজারক পদার্থ চিহ্নিত করতে হয়, আমরা জানি। তাহলে নাইট্রিক অ্যাসিড এখানে কিন্তু জারক পদার্থ HNO3, তাহলে অবভিয়াসলি বিজারক কী হবে? কপার। বোঝা গেছে? এইভাবে আমরা জারণ সংখ্যার সাহায্যে কিন্তু এটা ব্যাখ্যাটা করতে পারি। আচ্ছা, এরপরে দেখো কতকগুলি বিক্রিয়া, তাদেরকে আমরা দেখব যে শত জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার আবার কতগুলি শ্রেণী বিভাগ হয়, তার মধ্যে শত জারণ বিজারণ বিক্রিয়া বলতে কী বোঝাচ্ছে। শত জারণ বিজারণ মানে একটাই পদার্থ জারিত হবে আবার বিজারিত হবে, ঠিক আছে? তাহলেই সেটাকে আমরা বলি সেলফ অক্সিডেশন রিডাকশান রিঅ্যাকশান। এরকম কি উদাহরণ আছে? এটা উদাহরণ দিই, খুব পরিচিত তোমাদের জানা। অক্সিজেন প্রস্তুতি মনে আছে? পরীক্ষাগারে কীভাবে অক্সিজেন প্রস্তুত করা হয়? পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের অনুঘটক হিসেবে কাজ করে। আমি না দিয়ে আমি পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলেও পাওয়া যায়। আমি ওই বিক্রিয়াটাই লিখছি, দেখো যে KClO3 পটাশিয়াম ক্লোরেট, একে আমি তাপ দিচ্ছি, দিলে কী কী তৈরি হয় না KCl তৈরি হয় আর O2 তৈরি হয়। এটা একটু উচ্চ তাপমাত্রা লাগে আর কি, বিক্রিয়াটা দীর্ঘ দিতে হয় MnO2 না দিলে।
বিক্রিয়াটা দেখালাম। তার ব্যালেন্সটা একটু করে দিচ্ছি, 2KCl 3O2, এটা ব্যালেন্স করলে হয় আর কি। এই বিক্রিয়াটিতে তুমি মৌল চিহ্নিত করো যার জারণ বা বিজারণ হয়েছে, আদৌ হয়েছে কিনা। দেখো KClO3-তে Cl এর আগে জারণ সংখ্যা বের করো এক্স ধরে। কীভাবে করতে হয় না, ক্লোরিনে এক্স ধরো, এক্স প্লাস পটাশিয়াম 1 হবে, +1 প্লাস -2 ইন্টু 3টে অক্সিজেন আছে ইকুয়াল টু 0। তাহলে এক্স কত আসবে, +5। তার মানে এই KClO3 যৌগটিতে ক্লোরিনের কিন্তু জারণ সংখ্যা +5 আছে। ওকে, তো ডান দিকে ক্লোরিন যেটা আছে দেখো সেটা কিন্তু -1, পটাশিয়ামের সাথে আছে, পটাশিয়ামটা +1 হলে ক্লোরিনটা -1 হবে, নিউট্রাল হবে তবে মলিকুল। তাহলে আমরা এটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ক্লোরিন এখানে কিন্তু বিজারিত হচ্ছে, ঠিক কি না? বিজারিত হচ্ছে কারণ এর জারণ সংখ্যা হ্রাস হয়েছে। তাহলে এটাকে আমরা বিজারণ লিখব। ওকে, তাহলে জারণটা কার হয়েছে? পটাশিয়ামটা নয় নিশ্চয়ই, পটাশিয়াম এখানেও +1-এ আছে, এদিকেও +1-এ আছে। অক্সিজেনটার দিকে ভালো করে তাকাও, KClO3 অক্সিজেনটা -2-তে আছে, এখানে অক্সিজেন গ্যাস হয়ে গেছে, তো মানে মৌলিক অবস্থায় চলে এসেছে, তার মানে 0 হবে। -1 থেকে 0, -2 থেকে 0, -2 থেকে 0 হলে কী হয়? জারণ সংখ্যা বৃদ্ধি না হ্রাস? জারণ সংখ্যা বৃদ্ধি, তার মানে এটা জারণ। তার মানে এই বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়াও বলা যেতে পারে, বিয়োজিত হয়েছে KClO3 KCl আর O2-তে। তো এই বিক্রিয়াটি কিন্তু জারণ বিজারণ বিক্রিয়াও বটে, যেখানে Cl এর কী হয়েছে, বিজারণ হয়েছে, আর অক্সিজেন এর জারণ হয়েছে। এটাকে কেন শত জারণ বিজারণ বিক্রিয়া বলা হলো না? একই যৌগের অন্তর্গত দুটি মৌলের পরমাণুর একটার জারণ হয়েছে, একটার বিজারণ হয়েছে। যখন এরূপ ঘটনা ঘটবে তখনই সেটাকে আমরা বলে থাকি শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। দেখো এরপরে আর একটা প্রকার জারণ বিজারণ বিক্রিয়ার, খুব ইম্পর্টেন্ট, এর উদাহরণও পড়ে, অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। এমনও কিছু জারণ বিজারণ বিক্রিয়া আমরা পাবো যেখানে দেখা যাবে কোনো একটি মৌল সে হয়তো বিভিন্ন জারণ স্তর প্রদর্শন করে। একটা মৌল একাধিক জারণ স্তর প্রদর্শন করতে পারে, পরিবর্তনশীল জারণ সংখ্যা বলা হয়। তো সেই মৌলটি যখন মধ্যবর্তী কোনো একটি জারণ স্তর থেকে জারিত হয়ে তার থেকে উচ্চতর জারণ স্তরে পৌঁছাবে, এমন একটা যৌগ উৎপন্ন হবে যাতে তার উচ্চতর জারণ স্তরটা দেখতে পাবো। আবার ওই জারণ স্তরটা থেকে তার নিম্নতর একটি জারণ স্তরে পৌঁছাবে, এমনও কিছু যৌগ উৎপন্ন হচ্ছে, সেটা দেখতে পাবো। যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এরূপ ঘটনা ঘটে যে মধ্যবর্তী একটি জারণ স্তর একটি উচ্চতর জারণ স্তরযুক্ত যৌগে রূপান্তরিত হলো, আর একটি নিম্নতর জারণ স্তরযুক্ত যৌগে রূপান্তরিত হলো, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া। উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ধরো ক্লোরিনকে যদি NaOH-এর সাথে বিক্রিয়া করানো হয়, NaOH কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে এটা দুরকমভাবে বিক্রিয়া হয়, আমরা জানবো পরে আছে। আমি উষ্ণ গাঢ়র কথা বলছি, কন্ডিশন অনুযায়ী হয় বিক্রিয়াটা আর কি। উষ্ণ ও গাঢ় NaOH-এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করানো হয়, তাহলে দেখা গেছে এই সমস্ত যৌগগুলি তৈরি হয় NaClO3, অর্থাৎ সোডিয়াম ক্লোরেট হয়, আর সোডিয়াম ক্লোরাইড হয় NaCl, আর জল হয়। ব্যালেন্সে এখন যাচ্ছি না, এই বিক্রিয়াটি ধরো বলা হলো, ঠিক আছে? ব্যালেন্স করে দিতেও পারা যায়, 6 আমি করে দিচ্ছি, 6 NaOH, এটা 5 NaCl হবে, আর জলটা কত হচ্ছে দেখো 3H2O, আর এখানে 3Cl2, তাহলে ব্যালেন্স হয়ে আছে। তো এই বিক্রিয়াটিতে জারণ হয়েছে কার আর বিজারণ হয়েছে কার সেটা একটু লক্ষ্য করো।
প্রথমে ক্লোরিন তো অবশ্যই হবে, কারণ এটা মৌলিক অবস্থায় আছে, যৌগের মধ্যে প্রবেশ করা মানে জারণ বিজারণ যা হোক একটা হবে। তো ক্লোরিনের এখানে 0 আছে, তো প্রথম যৌগটিতে ক্লোরিনের জারণ সংখ্যা এখানে এই KClO3 মতো, এটাও তো একই বিষয়, তাহলে পটাশিয়াম +5 লিখে দিই। KClO3-তে ক্লোরিনের আমরা তো +5 দেখছিলাম, তো এখানে এনে পটাশিয়ামে যাই সোডিয়াম আছে +5, তার মানে অবভিয়াসলি ক্লোরিন 0 থেকে কত হয়েছে +5 হয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি হলো, তো জারণ হয়েছে। এবার বিজারণের কথা ভাবতে গেলে সোডিয়াম তো অবভিয়াসলি হচ্ছে না, কারণ দুদিকে সোডিয়াম +1-এ আছে। অক্সিজেনটা একটু দেখে নেওয়া যায়, অক্সিজেন -2-তে আছে, এই বাম দিকে অক্সিজেন -2-তে আছে, হাইড্রোজেন +1-এ আছে, ডান দিকেও +1-এ আছে। ওকে, তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম এদের কারোরই কি জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। আর কোনো বিক্রিয়ায় শুধু জারণ তো হতে পারে না, আমরা জানি সবসময়, এটা আমরা আগে থেকেই আমরা জানি যে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ একসঙ্গেই ঘটে। তাহলে শুধু জারণ চিহ্নিত হয়ে গেছে, বিজারণটাও চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এখানে ক্লোরিনটার আরেকটা যৌগ তৈরি হয়েছে, ক্লোরিন যেখানে প্রবেশ করেছে দেখো NaCl, সেখানে ক্লোরিন কত -1, সোডিয়াম তো +1, ক্লোরিন হবে কত -1। তাহলে 0 থেকে +5 যেমন হলো, আবার আমি এটা অন্য কালি একটু ইউজ করে দেখে দিচ্ছি যে এখানে ক্লোরিন আবার 0 থেকে মাইনাসেও গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো বিজারণ। তার মানে একটাই মৌল সে মধ্যবর্তী জারণ স্তর থেকে, কেন মধ্যবর্তী বলা হচ্ছে দেখো, যে দুটো জারণ স্তরে গেছে যৌগ, একটা হচ্ছে -1 গেছে, আর একটা +5-এ গেছে। কোথা থেকে গেছে না 0 থেকে, তাহলে 0 হচ্ছে -1 আর +5-এর মাঝে আছে, তাহলে মধ্যবর্তী একটা জারণ স্তর থেকে সে একটা উচ্চতর জারণ স্তর বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয়েছে, একটা নিম্নতর জারণ স্তর বিশিষ্ট যৌগে রূপান্তরিত হয়েছে। যখনই কোনো বিক্রিয়ায় যে কোনো একটি মৌল এরকম মধ্যবর্তী জারণ স্তর থেকে উচ্চতর জারণ স্তরে যাবে বা নিম্নতর জারণ স্তরে আসবে, এরকম দুটো যৌগ গঠন করবে, সেই বিক্রিয়াকেই কিন্তু আমরা বলে থাকি অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আশা করি বোঝা গেছে। এরকম আরও একটা বিক্রিয়া উদাহরণ দিই, এটাও আসবে, আমরা সমতা বিধান করার সময় পাবো। P4 ফসফরাসের সাথে NaOH-এর বিক্রিয়া এরকমভাবেই হয়ে থাকে। NaOH ব্যালেন্স করতে গিয়ে জলটা বাম দিকে থাকে, আমরা দেখব সেটা কেন হয়। এটা কিন্তু যৌগগুলো কী তৈরি হয়, ফসফিন গ্যাস তৈরি হয়, PH3 + NaH2PO2, সোডিয়াম হাইপোফসফাইড বলে এটাকে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব, ফসফরাস এখানে 0 অবভিয়াসলি মৌলিক অবস্থায় আছে মানে, আর এই PH3-তে ফসফরাস কিন্তু -3-তে আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমরা ফসফরাসের বিজারণ হয়েছে এটা লিখতেই পারি আমরা, বিজারণ। এবার অন্যান্য মৌলগুলির ক্ষেত্রে একই রকমভাবে দেখবে, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, কারোরই কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, তাহলে ফসফরাসেরই নিশ্চয়ই হয়েছে। তো ফসফরাসের কোথায় আর একটা যৌগ আছে না, ফসফরাসের আর একটা যৌগ দেখো এখানে সোডিয়াম হাইপোফসফাইড যেটা বলছি, এইখান থেকে এই পর্যন্ত, এখানে ফসফরাসটা জারণ সংখ্যা দেখো কত, বের করে দেখবে, এটা +1 হবে, 0 থেকে +1। তার মানে 0 একটি মধ্যবর্তী জারণ স্তর থেকে একটি উচ্চতর জারণ স্তর +1-এ গেছে, আর 0 থেকে নিম্নতর জারণ স্তর যেটা সেটা হচ্ছে -3-তে গেছে। তাহলে এমন দুটো যৌগ পেয়েছি, এটা হচ্ছে PH3 যৌগটা, আর এটা হচ্ছে NaH2PO2 যৌগটা, যেখানে ফসফরাস থেকে গেছে P4 থেকে। তাহলে P4 উচ্চতর জারণ স্তরেও গেছে, আবার নিম্নতর জারণ স্তরেও গেছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। এগুলো সব আমরা ব্যালেন্স শিখবো কীভাবে করতে হয়, আমি এখন ব্যালেন্সটা করে রাখছি, এটা 3 দিতে হয়, আর এটা তোমার 3, আর এই ব্যালেন্স হয়ে যাবে। বোঝা গেল অসামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো সামঞ্জস্য বা কম্প্রপোর্শনেশন বিক্রিয়া। বোঝা যাচ্ছে ঠিক আগের বিক্রিয়াটার উল্টো। উল্টো মানে কি না, এমনও কিছু বিক্রিয়া আছে যেখানে একটি নির্দিষ্ট মৌলের দুটো জারণ স্তর একত্রিত হয়ে একটি মধ্যবর্তী জারণ স্তরে পৌঁছে গেছে বিক্রিয়ার পর, অর্থাৎ বিক্রিয়ার আগে
মৌলের দুটো ভিন্ন জারণ স্তরের যৌগ বিক্রিয়া করেছে, বিক্রিয়া করার পর একটি মধ্যবর্তী জারণ স্তরের যৌগে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে সেই বিক্রিয়াগুলিকে আমরা বলে থাকি এখানে কম্প্রপোশনেশন রিয়াকশন বা সামঞ্জস্য বিক্রিয়া। একটা উদাহরণ দিই, বিষয়টা পরিষ্কার হবে। KBrO3, এই উদাহরণটাই মনে রাখবে, KBrO3 পটাশিয়াম ব্রোমেট প্লাস KBr পটাশিয়াম ব্রোমাইড, এর সাথে আম্লিক মাধ্যমে বিক্রিয়াটা হয়। এটা HCl, আমি পরে আসছি ব্যালেন্সটা। HCl দেখি কি তৈরি হয়, দেখো না, এখানে ব্রোমিন তৈরি হয় তিনটে, 3Br2 হয় প্লাস KCl হয় প্লাস ওয়াটার হয়। ব্যালেন্স করলে মোটামুটি তিনটে ব্রোমিন হয়, তো এক্ষেত্রে 5KBr হবে। 5KBr, এটা 6 HCl লাগে, 6 KCl, আর জলটা তোমার তিনটে তৈরি হবে। এই ব্যালেন্সটা মোটামুটি এখন করে রাখলাম। এখানে আমার দেখতে হবে যে দুটো ভিন্ন জারণ স্তর একটা মধ্যবর্তী জারণ স্তরে যাচ্ছে কিনা। সেটা ব্রোমিনটা, প্রথমে যৌগের ব্রোমিনটার কথাই বলি। প্রথমে তো ব্রোমিন তো অবভিয়াসলি +5 হবে, আগের যৌগগুলোর মতোই সেমই আছে, +5। +5 থেকে এখানে ব্রোমিনটা কি মৌলিক স্তরে, মানে অবশ্যই 0 জারণ স্তরে আছে আমরা জানি। তো +5 থেকে 0 হওয়া মানে কি, জারণ সংখ্যা বাড়লো না কমলো? জারণ সংখ্যার হ্রাস, মানে এটা কি বিজারণ। ওকে, আবার HCl, HCl বা K, এদের সব জারণ সংখ্যা, বা অক্সিজেন, এদের জারণ সংখ্যা দুদিকে চেক করে দেখবে কারোরই জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে ব্রোমিন, আরেকটা ব্রোমিনের যৌগ আছে সেটা KBr, সেখানে ব্রোমিনের কত আছে, -1 আছে, সেখান থেকে সেই 0তেই গেছে, এই যে। ওকে, তাহলে -1 থেকে 0 মানে জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে, তাহলে এটাকেই আমরা কি বলবো, জারণ। তার মানে এটিও একটি জারণ বিজারণ বিক্রিয়ায় বিশেষত্বটা কি বিক্রিয়াটির, না ব্রোমিনের দুটি ভিন্ন জারণ স্তর, সে আগের মতোই +5 আর +1, সরি -1। +5 -1, সে মধ্যবর্তী জারণ স্তর কোথায় গেছে, না 0তে, তাই তো। +5 আর -1-এর মাঝে 0 আছে, তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কিন্তু কম্প্রপোর্শনেশন বিক্রিয়া বলতে পারি। ক্লিয়ার? আশা করি জারণ বিজারণ বিক্রিয়ার যে বিভিন্ন রকমের ধরন হয় সেগুলো আমরা বোঝাতে পেরেছি আমি। তো এই পর্যন্ত খুব ভালো করে পড়বে। কিছু যৌগ আমি জারণ সংখ্যা নির্ণয়ের জন্য দিয়ে দেবো, জারণ সংখ্যা নির্ণয় করবে, খুব সহজ চ্যাপ্টারটা, এবং ভালো লাগবে। এটা আমাদের লাগবেও বিভিন্ন অজৈব রসায়নের বিক্রিয়া সহজে বুঝতে, কত সহজে ব্যালেন্স করা যায় একটা কঠিন বিক্রিয়াকে, এগুলো কিন্তু খুব কাজে লাগবে। আমরা ব্যালেন্স পরের ক্লাসে ব্যালেন্স নিয়ে আলোচনা করব, এবং এই যে জারক বা বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করা যায়। আমরা ফার্স্ট চ্যাপ্টারে তুল্যাঙ্ক ভার নির্ণয় করিয়েছি, বিভিন্ন রকমের যৌগ, লবণ, অ্যাসিড বা ক্ষারক বা মূলক, মৌল ইত্যাদি। আমি সেখানে কিন্তু জারক বা বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নিয়ে কোনো আলোচনা করিনি। আমার না করার উদ্দেশ্য ছিল আমি এই অধ্যায়টাতে ওইটি ডিটেলসে পড়াবো, কীভাবে জারক বা বিজারকের সাথে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হয় বিভিন্ন মাধ্যমে। ওটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই পর্যন্তই তোমাদের এই ফার্স্ট পার্টটা আমি পড়ালাম, খুব ভালোভাবে বই থেকে পড়বে। ওকে, আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।